গল্প ফুলেশ্বরী, লেখক ঈশান আহমেদ। বাবাইদা, তুমি যে আমাকে এভাবে সিঁদুর পরিয়ে দিলে, জেঠিমা কি আমাকে কখনো মেনে নিবে? ফুলেশ্বরীর এহেন কথায় কিছুটা বিরক্ত হলো আর্য। তাও সে স্বাভাবিকভাবে বলল, ফুল, তোকে কেউ এত কিছু নিয়ে ভাবতে বলেনি। আর আমি সবটাই করেছি তোর পড়াশোনার জন্য। তীর্থের মতো ছেলের সাথে তোর বিয়ে হলে তোর পড়াশোনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু জেঠিমা তো আমাকে পছন্দ করে না। তোকে পছন্দ করবেই বা কি কারণে? সারাদিন তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস। এমন মেয়েকে কি কেউ পছন্দ করে নাকি? ফুলেশ্বরী মুখ ভেঙচি কেটে বলল, হ্যাঁ, আমি তো ভালো না। যাও তোমার অনন্যার কাছে। আর্য ভ্রু কুঁচকে বলল, ফুল, বেশি কথা বলবি না। অনন্যার কথা এখানে আসলো কোথা থেকে? আরও শুধুমাত্র আমার ক্লাসমেট, এর বাইরে আর কিছু না। হয়েছে সব জানি আমি। হ্যাঁ, তুই তো সব জানতা। এখন বেশি কথা না বলে বাড়িতে চল। কি? একটু পরে আমাদের বাসর। তুমি এখন কোথায় যাবে বাবাইদা? সবাই বাসর ঘরে বসে অপেক্ষা করবে তো? এই বাসরের গান নাচে চেয়ে আমাদের এখন বাড়িতে যাওয়া জরুরি। কারণ বাড়ির কেউ এই বিয়ের কথা জানে না। আর প্রায় ভোর হয়ে গেছে। এখন বাসরে না বসে বাড়ি যাওয়া দরকার। বাড়ির কাউকে নিয়ে অবশ্য আমার চিন্তা নেই। কিন্তু মা, ফুলেশ্বরী একটা ঢোক গিলে বলল, বাবাইদা, তুমি বরং যাও। আমি যাব না। আর্য ভ্রু নাচিয়ে বলল, কেনে যাবি না তুই? জেঠিমাকে আমি অনেক ভয় পাই। জানোই তো তুমি। এত ভয় পেয়ে কি হবে এখন? তুই এখন তার বৌমা হয়ে গেছিস। তোর তো বাড়িতে যেতেই হবেই। ফুলেশ্বরী কিছু না বলে মাথা নিচু করে ফেলল। আর্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যা গিয়ে তোর ব্যাগটা নিয়ে আয়। আমি রিক্সা ডেকে নিয়ে আসি। আর্য চলে যেতে যাবে এমন সময় ফুলেশ্বরী বলল, বাবাইদা, ধুতি পাঞ্জাবিতে কিন্তু তোমাকে নতুন বরের মতোই লাগছে। ফুলেশ্বরীর কথা শুনে আর্য পিছনে তাকালো। ফুলেশ্বরীর সামনে এসে তার কান টেনে বলল, তুই বেশি পেকে গেছিস ফুল। বাবাইদা, লাগছে তো আমার। আর্য ফুলেশ্বরীর কান ছেড়ে মাথায় একটা চাটি মেরে বলল, এইসবে মন না থাকলে পড়াশোনার একটু হলেও উন্নতি হতো। যা গিয়ে ব্যাগটা নিয়ে আয়। আর্য কথাগুলো বলে রিক্সা ডাকতে চলে গেল। ফুলেশ্বরী হাসি দিয়ে ব্যাগ আনতে তার রুমে গেল। ফুলেশ্বরীর বাবা প্রতাপ রায় আর্যবের উপর প্রচন্ড রেগে গিয়েছিলেন সে এভাবে হঠাৎ এসে তার মেয়েকে সিঁদুর পরিয়ে দেওয়ার জন্য। কিন্তু ফুলেশ্বরীকে অনেক ভালোবাসার কারণে বিয়েটা মেনে নিয়েছে। তারপরে দুজনের বিয়ের সব কাজ সম্পূর্ণ হয়েছে। সব দিক ভেবে প্রতাপ রায় দেখলেন যা হয়েছে ভালোই হয়েছে, কারণ তীর্থ ছেলেটা আসলে তেমন ভালো ছিল না। আর্যব রিক্সা ডেকে আনলো। ফুলেশ্বরী আর আর্যবকে সব নিয়ম মেনে বিদায় দিল রায়বাড়ির লোকজন। ফুলেশ্বরীর মা নেই, কিন্তু একান্নবর্তী পরিবারে জেঠি কাকিরা মায়ের অভাব বুঝতে দেয় না। নিজের মেয়ের মতোই আদর করে তারা ফুলেশ্বরীকে। রিক্সা চলছে আপন গতিতে। দুজনের মাঝে নীরবতা। নীরবতা ভেঙে ফুলেশ্বরী বলল, তুমি তো তোমার বাইকটা নিয়ে আসতে পারতে বাবাইদা। এটুকু পথ আবার বাইক আনার কি দরকার? আর আমি কি জানতাম আমার সঙ্গে তোকে আর তোর ব্যাগ নিয়ে যেতে হবে? ভেবেছিলাম বিয়ে ঠিকভাবে মিটলে হেঁটে বাড়ি চলে যাব। কিন্তু তোর বিয়ে যে তীর্থের সঙ্গে তা তো আমার জানাই ছিল না। জানবে কিভাবে? তোমার কি আমার খবর রাখার সময় আছে নাকি? দেখ ফুল, বেশি কথা বলবি না একদম। আমি তো অফিসের কাজে সিঙ্গাপুর গিয়েছিলাম। এসে শুনলাম তোর বিয়ে আজ। তা তোমার বাড়ির আর কেউ আসলো না কেন? বাবা আর অর্ণব গিয়েছে পিসিমার বাড়িতে। পিসিমা নাকি অসুস্থ। চিনিতে গিয়েছে মামা বাড়ি বেড়াতে। আর মায়ের শরীর ভালো নেই। অগত্যা আমাকে একাই আসতে হলো। জেঠিমার কি হয়েছে জানি না ঠিকভাবে। আমার সাথে কথা বলছে না সিঙ্গাপুর থেকে আসার পরে থেকে। তাহলে তো আমার 12টা বেজে যাবে। আর্য ফুস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, ফুল, তুই মায়ের সামনে গিয়ে বেশি কথা বলবি না। যা বলার আমি বলবো। ফুলেশ্বরী মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রিক্সা গিয়ে সেনগুপ্ত বাড়ির সামনে থামলো। আর্য রিক্সা ভাড়া দিয়ে ফুলেশ্বরীকে নিয়ে বাড়ির দরজায় কলিং বেল বাজালো। কলিং বেল বাজাতে রিজুলা দেবী এসে দরজা খুলে দিলেন। দরজা খুলে আর্য আর ফুলেশ্বরীকে দেখে তিনি মুচকি হাসলেন। কিছুটা উচ্চস্বরে বললেন,
রুনু বরণ ডালা নিয়ে আয়। আর্যব তার গিন্নিকে নিয়ে চলে এসেছে। আর্যব আর ফুলেশ্বরী একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। দুজনেই কিছু বলল না। রুনু বরণ ডালা নিয়ে আসলো। রিজুলা দেবী দুজনকে বরণ করলেন। সব নিয়ম পালন করে দুজনকে নিয়ে বাড়ির ভিতরে গেলেন। আর্যব হালকা কেসে বলল, মা তুমি সবটা জানলে কিভাবে? একই পাড়ায় থাকি, জানবো না কিভাবে ভাবলি তুই? তোর বন্ধু জয় আমাকে সবটা বলেছে। ফুলেশ্বরী কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু জেঠিমা তুমি তো আমাকে পছন্দ করতে না। তোকে আমি এখনো পছন্দ করি না, কিন্তু একবার বিয়ে হলে তো আর কিছু করার থাকে না, তাই মেনে নিয়েছি। আর শোন, আমি এখন তোর শাশুড়ি মা, তাই মা বলে ডাকবি। এইসব জেঠিমা আবার কি? ফুলেশ্বরী কিছু বলতে যাবে তাকে থামিয়ে রিজুলা দেবী বললেন, শ্রী ফুলেশ্বরীর যাক নাম, বেশি কথা না বলে রুনুর সাথে যা। রুনু ওকে আমার রুমে নিয়ে যা। ভোর তো হয়ে গেছি, আজ আমার সাথে থাকবে। আর হ্যাঁ, তারপরে খাবার দিয়ে আসবি। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ভালোভাবে কিছু খায়নি কাল থেকে। দেরি না করে তাড়াতাড়ি যা। রুনু ফুলেশ্বরীকে নিয়ে গেল রিজুলা দেবীর রুমে। আর্যব চুপ করে দাঁড়িয়ে আছে। রিজুলা দেবী গিয়ে আর্যবের কাঁধে হাত দিয়ে বলল, আমি ফুলেশ্বরীকে সবসময় পছন্দ করি। উপরে উপরে রাগ দেখাই, কারণ যা দুষ্টু মেয়ে। আর আমার 2 দিন মন ভালো ছিল না ওর বিয়ে কথা শুনেই, তাই তোর সাথে কথা বলিনি। কারণ আমি চাইতাম তোর সাথে শ্রীর বিয়ে দিতে, কিন্তু ওর বিয়ের কথা শুনে তখন তুই কিছু বললি না, তাই তোর উপর রাগ করেছিলাম। যখন জানতে পারলাম তোর সাথে শ্রীর বিয়ে হয়েছে, আমি যে কি খুশি হয়েছিলাম কেউ তা জানে না। আর্যব হাসি দিয়ে বলল, মা তুমি যে সবটা এত সহজে মেনে নিবে আমি একবারও ভাবিনি। রিজুলা দেবী হেসে বললেন, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। তোর বাবাকেও আমি জানিয়েছি, ওরা এসে পড়বে কিছুক্ষণের মধ্যেই। আর্যব তার রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসলো অফিসের কাজ করতে। রিজুলা দেবী ফুলেশ্বরীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। ফুলেশ্বরীর চোখ দিয়ে পানি পড়ছে। রিজুলা দেবী ফুলেশ্বরীর চোখের পানি মুছে দিয়ে বলল, মায়ের কথা মনে পড়ছে বুঝি? থাক, কষ্ট পাস না, আমিও তো তোর মায়ের মতো। ফুলেশ্বরী রিজুলা দেবীকে জড়িয়ে ধরে বলল, মায়ের মতো না, তুমি আমার আরেকটা মা। রিজুলা দেবী ফুলেশ্বরীর মাথায় একটা চুমু দিল। অনিরুদ্ধ সেনগুপ্ত বাড়িতে এসে আর্যব আর ফুলেশ্বরীকে আশীর্বাদ করলেন। তিনি আগাগোড়ে ফুলেশ্বরীকে পছন্দ করতেন। আমি যে কি খুশি শ্রীমা আমার বাড়ির পুত্রবধূ হয়েছে। তাই রিজুলা তুমি কি খুশি হয়েছ? হ্যাঁ, আমিও খুশি হয়েছি, মেনে নিয়েছি তোমার বৌমাকে। আর্যব হালকা সুরে বলল। বাবা ফুলকে বেশি মাথায় তুলো না পড়ে কিন্তু মাথায় চলে নেবে। ফুলেশ্বরী মুখ গোমরা করে বলল, দেখলে তো জেঠামশাই বাবাই দা আমাকে কিসব বলে। অনিরুদ্ধ সেনগুপ্ত ভ্রু কুঁচকে বললেন, শ্রীমা আমি কিন্তু এখন তোর শ্বশুর মশাই হই। ফুলেশ্বরী জিহ্বায় কামড় দিয়ে বলল, ওপস, মিস্টেক। ফুলেশ্বরীর কথায় সবাই হেসে দিল। অনিরুদ্ধ সেনগুপ্ত আর্যবকে উদ্দেশ্য করে বলল, আর্যব তুই শ্রীমাকে এইসব বলবি না। রিজুলা দেবী অনিরুদ্ধ সেনগুপ্তের সাথে বললেন, হ্যাঁ বাবাই, তুই একদম শ্রীকে এই ধরনের কথা বলবি না। মেয়েটা তো ছোট, এত কিছু বুঝে নাকি? আর্যব একটা নিঃশ্বাস ফেলে বলল, বাহ, তোমরা সবাই এখন ফুলের দলে চলে গেলে। আম দুধে মিলে গেলে আর আমি আটি হয়ে গড়াগড়ি করতেছি। আর্যবের কথা শুনে সবাই হেসে দিল। অর্ণব এসে আর্যবের কাঁধে হাত দিয়ে বলল, দাভাই কষ্ট পাস না, আমি তোর সাথে আছি। রিজুলা দেবী মুখটা মলিন করে বললেন, চিনি থাকলে খুব খুশি হতো, মেয়েটা তো শ্রীকে খুব পছন্দ করে। অর্ণব রিজুলা দেবীর কাছে গিয়ে বলল, মা চিনি তো কালে চলে আসবে মামা বাড়ি থেকে, আর ওকে কিছু জানানোর দরকার নেই। ও শ্রীকে দিকে থুক্কু শ্রী বৌদিকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। রিজুলা দেবী আর্যব আর ফুলেশ্বরীর সামনে গিয়ে বললেন, বাবাই আর শ্রী, আজ সন্ধ্যা নামার পর থেকে কিন্তু তোদের কাল রাতেই দুজনেই কিন্তু একে অপরের মুখ দেখবি না। আর্যব একটা নিঃশ্বাস ফেলে বলল, আরে মা, এইসব নিয়ম কি আবার মানতে হয় নাকি? আর্যব আমি যেটা বলেছি সেটাই করবি, এত বেশি বুঝিস না, কিছু নিয়ম মানতে হয়।
না হলে অমঙ্গল হতে পারে। আর্যব আর কিছু না বলে তার রুমে চলে গেল। রিজুলা দেবী গিয়ে ফুলেশ্বরীর গালে হাত দিয়ে বলল, শ্রীমা গিয়ে একটু ঘুমিয়ে নে, কাল তো সারা রাত ঘুম হয়নি। শাশুড়ি মা, আমার ঘুমানো লাগবে না, চলো আমি তোমাকে ব্রেকফাস্ট বানাতে সাহায্য করি। কোনো দরকার নেই, যা গিয়ে একটু ঘুমিয়ে নে, না হলে শরীর খারাপ করবে। আমি পারবো ব্রেকফাস্ট বানাতে। ফুলেশ্বরী মুখ গোমরা করে বলল, আমি কিন্তু সব কাজ পারি শাশুড়ি মা, এত কাজ তোমার পারতে হবে না, তুমি বরং পড়াশোনাটা ভালো করে। ফুলেশ্বরী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবই পারি, খালি পড়াশোনা ছাড়া। ইন্টারে ফেল করে বসে আছি। বাবাই দা পড়াতে যাওয়ার পরে থেকে একটু উন্নতি হচ্ছিল, আশা করতেছিলাম এবার পাশে করব, কিন্তু এখন তার সাথে বিয়ে হয়ে গেল, কি হবে কে জানে। অনিরুদ্ধ সেনগুপ্ত ফুলেশ্বরীর মাথায় হাত দিয়ে বলল, সমস্যা কি? এখন তো এক বাড়িতেই থাকবি, তাহলে তো পড়াশোনার আরো সুবিধা হবে। বরের কাছে কি কেউ পড়ে নাকি শ্বশুর মশাই? অবশ্যই পড়ে, আর তুই পড়তে না চাইলেও আর্যব পড়াবে, ও যা ছেলে। স্নান করে নিচে গিয়ে আর্যব দেখলো ফুলেশ্বরী বসে বসে টিভিতে কার্টুন দেখছে। আর্যব গিয়ে ফুলেশ্বরীর পাশে বসে বলল, তুই কি এখনো বাচ্চা আছিস নাকি, যে এভাবে বসে বসে কার্টুন দেখছিস? আমি তো বাচ্চাই বাবাই দা, আমার বয়স ৮০ হলেও আমি বাচ্চাই থাকবো। হ্যাঁ, আর সবার মাথায় চড়ে নাচবি। ফুলেশ্বরী আর কিছু না বলে মুখ ভেঙচি কেটে কার্টুন দেখায় মন দিল। আর্যব ভালো করে ফুলেশ্বরীর দিকে তাকিয়ে বলল, এটাকে কি শাড়ি পরা বলে নাকি? তো আমি কি করব? আমি শাড়ি পরতে পারি না, মায়ের কাছে যেতে পারতি। স্নান করে এসে দেখি শাশুড়ি মা পুজো দিতে গিয়েছেন, তাই শাড়ি কোনো মতে পেঁচিয়ে বসে আছি। বয়সেই বাড়ছিস খালি, বুদ্ধি নিয়ে এক বিন্দু। বাড়িতে বাবা আছে, আর তুই এভাবে শাড়ি পেঁচিয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিস। ফুলেশ্বরী উঠে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে শুরু করলো, তো আমি কি করব? আমি শাড়ি পরতে পারি না, আমি কখনো। এটুকু বলার সাথে সাথে আর্যব ফুলেশ্বরীর মুখ চেপে ধরে বলল, এভাবে ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছি কেন? বাবা নিচে এসে আমাকেই বকবে। চুপ করে দাঁড়া, আমি শাড়ি ঠিক করে দিচ্ছি। আর্যব শাড়ির কুচি ঠিক করছে আর ফুলেশ্বরী তার দিকে একভাবে তাকিয়ে আছে। শাড়ির কুচি ঠিক করে আর্যব তা ফুলেশ্বরীর হাতে দিয়ে বলল, এটা অন্তত গুজে নে। আমি গুজতে পারবো না। ফুলেশ্বরী শাড়ির কুচি গুজে বলল, কি ব্যাপার, তুমি শাড়ির কুচিও ঠিক করতে পারো? আগে কি অনন্যাদিরও শাড়ির কুচি ঠিক করে দিতে নাকি? আর্যব চোখ রাঙিয়ে বলল, শুধু অনন্যা কেন, আমি পাড়ার সব মেয়েদের শাড়ির কুচি ঠিক করে দেই। আর্যব কথাটা বলে চলে যেতে গিয়ে আবার ফুলেশ্বরীর সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি তো মতো অকাজে না, একটা জিনিস দেখলেই শিখতে পারি। ইটস মাই ট্যালেন্ট। হ্যাঁ, ট্যালেন্ট, ধুয়ে পানি খাও। কথাটা বলে ফুলেশ্বরী আবার কার্টুন দেখতে বসলো। আর্যব দাঁতে দাঁত চেপে বলল, ফুল, বকবে তো তাই না? বকতে থাকো, সমস্যা নাই। আর্যব গিয়ে ফুলেশ্বরীর মাথায় একটা চাটি মেরে তার রুমের দিকে হাঁটা শুরু করলো। ফুলেশ্বরী মাথা ডলতে ডলতে বলল, কিছু হলেই চাটি মারে, না হয় কান টেনে ধরে। আর্যব সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফুলেশ্বরীর কথা শুনতে পেল। মুচকি হেসে বলল, যতদিন না তোর পাকনামি কমছে ততদিন এমন হবেই। আর্যব তার রুমে চলে আসলো। রাতের খাবার খেয়ে যে যার মতো ঘুমোতে চলে গেছে। আর্যবের ঘুম আসছিল না বলে এসে ড্রয়িং রুমের লাইট অফ করে টিভি দেখছিল। টিভি দেখা শেষ হলে সে রুমে যেতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেল। ধাক্কা খেয়ে তার সামলাতে না পেরে ফুলেশ্বরী ফ্লোরে পড়ে গেল। হঠাৎ পড়ে যাওয়ায় সে তার পায়ে অনেক ব্যথা পেল। সে পায়ে হাত দিয়ে উচ্চস্বরে বলে উঠল, ওমাগো, আমার পাটা ভেঙে গেছে মনে হয়। আর্যব বুঝতে পারলো এটা আর কেউ না, ফুলেশ্বরী। তবে রুম অন্ধকার থাকার কারণে সে ফুলেশ্বরীর মুখ দেখতে পারতেছে না। আর্যব এতক্ষণে বুঝে গেছে এটা ফুলেশ্বরী, তবে অন্ধকার রুম হওয়ার কারণে সে ফুলেশ্বরীর মুখ দেখতে পারতেছে না। ফুল, তুই এত রাতে এখানে কি করতেছিস? আর্যবের গলা শুনে ফুলেশ্বরী তাড়াতাড়ি করে ঘোমটা দিয়ে মুখ ঢেকে বলল, এত লোক থাকতে তোমার সাথেই ধাক্কা খেলাম। ইঁদুরের মতো ছোটাছুটি করলে তো এমন ধাক্কা খেতেই হবে।
আর্য গিয়ে ড্রয়িং রুমের লাইট অন করলো। সে দেখলো ফুলেশ্বরী মাথায় ঘোমটা দিয়ে পায়ে হাত দিয়ে বসে আছে। আর্য ফুলেশ্বরীর কাছে গিয়ে বলল, তুই এভাবে মাথায় ঘোমটা দিয়ে রেখেছিস কেন? তুমি কি ভুলে গেলে যে আজ আমাদের কাল রাত্রি? কিছুই ভুলিনি। এইসব এত মানার মানে কি? চুপ করো তো বাবাই দা, বড়দের কথা শুনতে হয় বুঝলে। হ্যাঁ, ধন্যবাদ জ্ঞান দেওয়ার জন্য। তা সারা রাত কি এমন মেঝেতে বসে থাকবি নাকি? পায়ে যা ব্যথা পেয়েছি দাঁড়াতেই তো পারতেছি না। আচ্ছা আমার হাত ধর। আর্য তার হাত ফুলেশ্বরীর দিকে বাড়িয়ে দিল। ফুলেশ্বরী আর্যবের হাত ধরে উঠে দাঁড়ালো, কিন্তু সে কোনোভাবেই হাঁটাতে পারছে না। তাই আর্য ফুলেশ্বরীকে কোলে তুলে নিল। কি করছো বাবাই দা? শাশুড়ি মা দেখলে বলবে তো। তুমি আমাকে এভাবে কোলে তুলে নিলে কাল রাত্রিতে। কাল রাত্রিতে মুখ দেখার নিয়ম নেই। কোলে তোলা যাবে না তা তো আর বলা নেই। তুই আর আমি কেউ কারো মুখ দেখিনি। সো মুখটা বন্ধ রাখো। আর্য ফুলেশ্বরী নিয়ে রিজুলা দেবীর রুমের দিকে গেল। আর্য রুমে গিয়ে দেখলো রিজুলা দেবী বসে বসে পান খাচ্ছেন। আর্য এভাবে ফুলেশ্বরীকে কোলে করে নিয়ে যাওয়ায় তিনি বেশ অবাক হলেন। আর্য কিছু না বলে ফুলেশ্বরীকে বিছানায় বসিয়ে দিল। রিজুলা দেবী বললেন, আর্য তুই ওকে এভাবে নিয়ে আসলি? ওর কি কিছু হয়েছে? হ্যাঁ, ও পায়ে ব্যথা পেয়েছে। রিজুলা দেবী তাড়াতাড়ি করে ফুলেশ্বরীর কাছে গিয়ে বললেন, কিভাবে পায়ে ব্যথা পেলি মা? নিচে পানি আনতে গিয়ে বাবাই তার সাথে ধাক্কা খেয়েছিলাম। কিন্তু শাশুড়ি মা আমরা দুজনে কেউ কারো মুখ দেখিনি। রুম অন্ধকার ছিল। বাবাই দায়ের গলার স্বর শোনার সাথে সাথে আমি মুখে ঘোমটা দিয়েছি। হয়েছে এইসব বাদ দে, এখন আগে তোর পায়ের ব্যথা কমাতে হবে। রিজুলা দেবী একটা মলম এনে ফুলেশ্বরীর পায়ে লাগাতে গেলে ফুলেশ্বরী বাধা দিয়ে বলল, কি করছো তুমি শাশুড়ি মা? তুমি আমার পায়ে কেন হাত দিবে? আমি নিজেই দিয়ে নিব। চুপ কর শ্রী, আমি থাকতে তুই একা দিবি কেন? তবুও। আর্য বিরক্ত নিয়ে বলল, ফুল একটু কম বুঝতে পারিস না? মা দিয়ে দিলে সমস্যা কি? তুই তো মায়ের মেয়ের মতো। রিজুলা দেবী ফুলেশ্বরীর পায়ে মলম দিয়ে বলল, মেয়ের মতো কি? ও আমার আরেকটা মেয়ে। ফুলেশ্বরী ঘোমটার আড়ালে চোখের পানি ফেলে রিজুলা দেবীকে জড়িয়ে ধরল। আর্য মৃদু হেসে তার রুমে চলে গেল। সকালে ফুলেশ্বরীর ডাকে আর্যবের ঘুম ভাঙল। আর্য চোখ ডলতে ডলতে উঠে বসে বলল, কি রে, এত সকালে ডাকাডাকি করছিস কেন? শাশুড়ি মা বলেছে তুমি যেন এখনই ফ্রেশ হয়ে নিচে যাও। আজকে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান। তোমার কাবার ভিতরে নতুন পায়জামা পাঞ্জাবি আছে, ওগুলো পরে নিচে এসে। ফুলেশ্বরী চলে যেতে নিলে আর্য ফুলেশ্বরীর হাত টেনে ধরল। ফুলেশ্বরী পিছনে ঘুরে তাকালো। ফুলেশ্বরী পিছনে তাকাতে আর্য ফুলেশ্বরী হাত ছেড়ে দিয়ে বলল, বউ বউ ভাব দেখাচ্ছিস দেখছি। তা বউ হয়ে তো বউয়ের ভাবই দেখাবো, নাকি অন্য কারো ভাব দেখাবো? ফুল বেশি কথা বলিস না, আর সংসারের বিষয়ে এত জড়িয়ে পড়িস না। ভালো করে পড়াশোনাটা কর। ফুলেশ্বরী মুখ গোমরা করে বলল, এত পড়াশোনা করে কি হবে বাবাইদা? কলেজের ম্যাডাম হতে পারবি, যেটা কাকিমা মানে তোর মায়ের স্বপ্ন ছিল। তার মেয়েকে একজন টিচার হিসেবে দেখা। সব ভুলে যা ঠিক আছে, কিন্তু কাকিমার স্বপ্নটা ভুলিস না। হয়তো তিনি তোর সাথে নেই, কিন্তু কোথাও না কোথাও থেকে তিনি ঠিকই দেখছেন। মৃণালিনী দেবীর কথা মনে পড়তেই ফুলেশ্বরীর চোখে পানি চলে আসলো। আর্য তা লক্ষ্য করেছে। আর্য উঠে দাঁড়িয়ে ফুলেশ্বরীর চোখের পানি মুছে দিয়ে বলল, ফুল নিজেকে শক্ত করে তৈরি কর। সবাই চিরকাল আমাদের পাশে থাকে না, দেখা আমি একদিন তোর পাশে থাক। আর্য পুরো কথা বলার আগেই ফুলেশ্বরী তার মুখ চেপে ধরল। চোখ রাঙিয়ে বলল, বাবাই দা একদম এইসব বলবে না। আমি আর আমার কোনো প্রিয় মানুষকে হারাতে চাই না। আর্য মুটকি হেসে ফুলেশ্বরীর হাত মুখ থেকে সরিয়ে বলল, হয়েছে, বেশি বকবক না করে নিচে যা। আর শোন, আজকে পারিস টহল দিয়ে বেড়া, কিন্তু কালকে থেকে পড়তে বসতে হবে, না হলে তোর কান টেনে ছিঁড়ে ফেলবো, মনে থাকে যেন। আর্য কথাগুলো বলে একটা হাই তুলে ওয়াশরুমে চলে গেল। ফুলেশ্বরী মুখ গোমরা করে বলল, না, পড়াশোনা করতে হবে। এবার ভালোভাবে পড়াশোনা না করলে আমার মায়ের আশা পূরণ হবে না। আমার মায়ের স্বপ্ন পূরণ করতেই হবে।
ফুলেশ্বরী রুম থেকে বের হয়ে নিচে গেলে গিয়ে দেখল চিনি দাঁড়িয়ে আছে। চিনি দৌড়ে এসে ফুলেশ্বরীকে জড়িয়ে ধরে বলল, শ্রীদি, তুমি তো আমার বৌদি হয়ে গেছো। তুমি জানো না এটা শুনে আমি কতটা খুশি হয়েছি। আমার পছন্দের দিদি আমার বৌদি হয়ে গেছে। আমি কিন্তু তোমাকে বৌদি ভাই ডাকবো। ফুলেশ্বরী হাসি দিয়ে বলল, তোর যা ইচ্ছা তাই বলে ডাকিস। রিজুলা দেবী আর্যবের হাতে ভাত কাপড়ের থালা দিয়ে বলল, বাবাই এটা শ্রীমার হাতে দিয়ে বল তুই ওর সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলি। আর্য ভাত কাপড়ের থালাটা হাতে নিয়ে বলল, মা, আমি এটা বলতে পারবো না। আমি যাই, ফুল নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিজে নিবে। হ্যাঁ, আমি ওর হাতে এগুলো দিয়ে দিচ্ছি, তবে তোমার বলা কথাটা বলতে পারবো না। রিজুলা দেবী মৃদু হেসে বললেন, আচ্ছা, তুই যা ভালো বুঝিস তাই কর। আর্য ফুলেশ্বরীর হাতে ভাত কাপড়ের থালা দিল। বাহ, আমাকে রেখেই সব অনুষ্ঠান সেরে ফেলতেছ। সবাই বাড়ির সদর দরজার দিকে তাকালো। সেখানে অনন্যা দাঁড়িয়ে আছে, মুখে মলিন হাসি টেনে। অনন্যাকে দেখে আর্য ফুলেশ্বরীর দিকে তাকালো। ফুলেশ্বরী আগে থেকেই আর্যবের দিকে তাকিয়ে আছে। রিজুলা দেবী অনন্যার কাছে এগিয়ে বলল, অনুমা, ভিতরে আসো। কেমন আছো তুমি? জি আন্টি, ভালোই আছি। তবে তোমরা আমাকে না জানিয়ে এত কিছু ফুটিয়ে ফেলে। আসলে মা, ওদের বিয়েটা তো হুট করে হয়ে গেছে, কাউকে জানানো হয়নি। তবে আজ তো ওদের বৌভাত, আমরা সবাইকে নেমন্তন্ন করেছি। আর তুমি তো এখানে ছিলে না। হুম আন্টি, আমি একটু বেড়াতে গিয়েছিলাম। এসে যে এত বড় একটা সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি। ফুলেশ্বরী পা উঁচু করে আর্যবের কানের কাছে বিড়বিড় করে বলল, বাবাই দা, তোমার বিয়ে হয়ে গেছে শুনে দুঃখে কষ্টে নিজেকে সামলাতে পারছে না অনন্যাদি। আর্য চোখ রাঙিয়ে ফুলেশ্বরীর দিকে তাকিয়ে বলল, ফুল, বেশি কথা বললে কান ধরে উঠবস করাবো। ফুলেশ্বরী আর কিছু না বলে অনন্যার কাছে গিয়ে বলল, কেমন আছো অনন্যাদি? হুম, ভালোই আছি। আমার চেয়ে তো তুই কেমন আছিস সেটা জানা বেশি জরুরি। আরে অনন্যাদি, আমি তো অল টাইমই ভালো থাকি। হ্যাঁ, এখন তো আরো ভালো থাকার কথা। ফুলেশ্বরী আস্তে করে অনন্যাকে বলল, অনুদি, তোমার কি খুব খারাপ লাগছে নাকি? আমার কেন খারাপ লাগবে? ফুলেশ্বরী হাসি দিয়ে বলল, না, এমনি জিজ্ঞেস করলাম। ফুলেশ্বরী রিজুলা দেবীর কাছে গিয়ে বলল, শাশুমা, চলো তুমি আর আমি মিলে দুপুরের খাবার রেডি করি। চিনি তো মনে হয় রান্নাঘরের দিকে গেল। বাবাই দা আর অনন্যাদি বরং কথা বলুক। রিজুলা দেবী বললেন, তুইও ওদের সাথে থাক, আমি আর চিনি সবটা করতেছি। না শাশুমা, আমি যাব। রিজুলা দেবী আর না করলেন না। তিনি ফুলেশ্বরীকে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। আর্য মনে মনে বলল, ফুল বেশি পাকনামো করতেছে। জাস্ট ওয়েট এন্ড সি। তোর তো আমি 12টা বাজাবো। অনন্যা আর্যবের সামনে এসে দাঁড়ালো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, শ্রীকে সিঁদুর পরানোর আগে কি একবারও আমার মুখটা তোর চোখের সামনে ভাসলো না আর্য? তোর মুখ আমার চোখের সামনে ভাসার তো কোনো কারণ নেই, কারণ তুমি আমার প্রেমিকা ছিলি না, শুধু একজন ফ্রেন্ড ছিলি। আর তোর মতো বন্ধু আমার আরো অনেক আছে। কিন্তু আমি তো তোকে ভালোবাসতাম। আমি তো বাসতাম না। তুমি ভালোবাসলেই তো হবে না, আমাকেও তো বাসতে হবে, তাই না? অনন্যা হাসি দিয়ে বলল, তাও ঠিক। আমি মন থেকে চাই তুই যেন সুখে থাকিস। লাস্ট একটা কথাই বলে, তোমার জায়গাটা কখনো কাউকে দেওয়া হবে না। থাকুক না সেটা অপূর্ণ। দেখ অনু, এই ধরনের কথা বলার কোনো কারণ আমি দেখছি না। তুই রাজীবের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছিলি শুধুমাত্র ও গরিব ছিল বলে। আর যাই হোক, যে ধনী গরিবের ব্যবধান দেখে চলে সে আমার জীবন সঙ্গী হওয়ার যোগ্যতা রাখে না। তা ওই স্ত্রীর কি যোগ্যতা আছে তোর স্ত্রী হওয়ার? ও তোর চেয়ে বেটার আছে। আর্য কথাটা বলে তার রুমে চলে গেল। তুই আমাকে এভাবে অপমান করলি আর্য। দেখ আমি কি করি। তোকে আর স্ত্রীকে আমি সুখে থাকতে দিব না। অনন্যা কথাগুলো বলে চোখের পানি মুছে চলে গেল। ফুলেশ্বরী ড্রয়িং রুমে এসে দেখে আর্য আর অনন্যা দুজনের কেউ নেই। ফুলেশ্বরী কিছুটা অবাক হলো। তারপরে সে রুমে গিয়ে দেখলো আর্য বেলকনি রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ফুলেশ্বরী গিয়ে আর্যবের পাশে দাঁড়ালো। ফুলেশ্বরী দেখেও আর্য চুপ রইল। হালকা কেশে ফুলেশ্বরী বলল, কি হয়েছে বাবাই দা?
আর্য ফুলেশ্বরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, যা দেখে ফুলেশ্বরী ডোক গিলল। এত বেশি তোকে কে বুঝতে বলে ফুল? তুই আমাকে আর অনন্যাকে একা কথা বলতে দিয়ে চলে গেলি কেন? তোর কি এই বৈবাহিক সম্পর্ক থেকে বের হতে খুব ইচ্ছা হচ্ছে নাকি ভাঙতে যাচ্ছিস সম্পর্কটা? আর্য দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। ফুলেশ্বরী চুপ করে দাঁড়িয়ে আছে। আর্য তার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে দেখে ফুলেশ্বরী বলল, আসলে কি মানে? বাবাই দা, এত মানে না করে যা বলার পরিষ্কার করে বল। আসলে বাবাই দা, আমি ভেবেছিলাম অনন্যার দৃঢ় মন খারাপ, তাই তোমার সাথে আলাদা কথা বললে হয়তো তার ভালো লাগবে। বাহ, এমনি সময় অনন্যা নিয়ে আমায় খোঁচা দিয়ে কথা বলিস, আর এখন তার মন খারাপ নিয়ে ভাবছিস? সরি বাবাই দা। আর্য ভালো করে ফুলেশ্বরীর দিকে তাকিয়ে দেখলো সে ভয় চুপসে আছে। আর্য চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করে বলল, ফুল তুই একদম বাচ্চা না, একটু বুঝতে শিখতে হবে, না হলে তোর নিজেরই বিপদ হবে। ফুলেশ্বরী চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আর্য ফুলের গালে হাত দিয়ে বলল, মন খারাপ করিস না, আর নিজে চল, আমার প্রচুর ক্ষুধা লেগেছে। ফুলেশ্বরী কিছু না বলে হেঁটে রুম থেকে চলে গেল। আর্য একটা নিঃশ্বাস ফেলে বলল, এই রাগ আবার কিভাবে ভাঙাবো? উফ, আমি পাগল হয়ে যাবো জাস্ট। আর্য ফুলেশ্বরীর পিছু পিছু নিচে গেল। সবাই দুপুরের খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। ফুলেশ্বরী চিনির রুমে গিয়ে চিনির সাথে গল্প করছে। আর্য তার রুমে চলে আসলো। ফুলের রাগ কিভাবে ভাঙাবো? এই মেয়েটার বাচ্চা ময়ের যাবে না। আর্য কথাটা বলে এসে দিল। সন্ধ্যাবেলায় আর্য কালো কোট প্যান্ট আর হালকা গোলাপ রঙের শার্ট পরেছে। ফুলেশ্বরীকে হালকা গোলাপি রঙের লেহেঙ্গা পরানো হয়েছে। আর্যব আর ফুলেশ্বরী পাশাপাশি বসে আছে, তবে ফুলেশ্বরী আর্যবের সাথে কোনো কথা বলছে না, যা আর্যবের ভালো লাগছে না। আর্য ফুলেশ্বরীর কানের কাছে মুখ নিয়ে বলল, ঠোঁটে কি সুপার গ্লু লাগিয়েছিস নাকি? কোনো কথা যে বের হচ্ছে না মুখ থেকে। ফুলেশ্বরী আর্যবের দিকে তাকালো, তারপরে কিছু না বলে মুখটা অন্যদিকে ফিরিয়ে ফেলল। আর্য মনে মনে বলল, উফ, কি জন্য যে এত বকা দিতে গেলাম। এখন কথা বলছে না দেখে তো আমারই ভালো লাগছে না। বৌভাতের অনুষ্ঠান হয়ে গেল, তবে ফুলেশ্বরী আর্যবের সাথে কোনো কথা বলেনি। আর্য ফুলসজ্জার রুমে গিয়ে দেখলো ফুলেশ্বরী বিছানায় গুটিসুটি মেরে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে, যা দেখে আর্য নিঃশব্দে এসে দিল। আর্য দরজা লাগিয়ে বিছানার কাছে গেল। কিছুক্ষণ ফুলেশ্বরীর মুখের দিকে তাকিয়ে থেকে ফুলেশ্বরীকে আস্তে করে টেনে বিছানার এক পাশে শুয়ে দিল। তারপরে সে অপর পাশে শুয়ে পড়ল। রাত 2টা। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। আচমকা কেউ জড়িয়ে ধরা আর্যবের ঘুম ভেঙে গেল। আর্য চোখ খুলে দেখলো ফুলেশ্বরী তাকে জড়িয়ে ধরে আছে। ফুল, কি করছিস তুই? বাবাই, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বিদ্যুৎ চমকালে ভয় পাই। তুই না বৃষ্টিতে ভিজতে পছন্দ করিস? তা তো এমনি বৃষ্টি হলে, বিদ্যুৎ চমকালে না। আর্য ফুলেশ্বরীর কথা শুনে হেসে দিল। ফুলেশ্বরী মুখ গোমড়া করে আর্যকে জড়িয়ে ধরে শুয়ে রইল। ফুল, জানিস আজকে আমাদের কি? ফুলসজ্জা। ফুলেশ্বরী কথাটা বলে জিহ্বায় কামড় দিল। আর্য ভ্রু নাচিয়ে ফুলেশ্বরীকে বলল, বাহ, সবই তো জানিস দেখছি। তা আমি কি বাচ্চা নাকি যে জানবো না? অন্য বিষয়ে তুই বাচ্চা, আর এই বিষয়ে তুই বাচ্চা না। দেখো বাবাই দা, অনেক রাত হয়েছে, তুমি এখন ঘুমাতো। ফুলশস্যের রাতে কি কেউ ঘুমা নাকি? ফুলেশ্বরী একটা ঢোক গিলে বলল, তাহলে কি করে? কেন, তুই সেটা জানিস না? ফুলেশ্বরী কিছু না বলে চুপ রইল। আর্য ফুলেশ্বরীর মুখ দেখে মিটমিট করে হাসতেছে। আর্য মাথায় একটা চাটি মেরে উঠে বসল। ফুলেশ্বরী অবাক হয়ে বলল, বাবাই দা, তুমি উঠে বসলে কেন? চল দুজনে মিলে বৃষ্টি দেখি আর কফি খাই। আমি এই বিদ্যুৎ চমকানোর মধ্যে বাইরে যাব না। বাইরে কেন যাবি? বেকুনিতে যাবি? আমার তাও ভয় লাগে। আমি সঙ্গে থাকলেও ভয় লাগবে? তুমি সঙ্গে থাকলে আমার কখনোই ভয় লাগে না। তাহলে বেশি কথা না বলে চল। ফুলেশ্বরী কি ভেবে যেন বলল, না, আমি তোমার সাথে কোথাও যাব না। তুমি কালকে আমাকে বকেছ। ফুল, তুই আবার শুরু করলি।
ফুলেশ্বরী কিছু না বলে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। হঠাৎ বিদ্যুৎ চমকালে সে গিয়ে আর্যবকে জড়িয়ে ধরল। আর্যব মুচকি হেসে ফুলেশ্বরীর কানের কাছে মুখ নিয়ে বলল, রাগ করলে কিন্তু জড়িয়ে ধরা যায় না। ধুর, রাগ আমি কাল করবো বরং, আজকে যা বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা আমাকে ছাড়, আমি কফি বানিয়ে নিয়ে আসি। এত রাতে কফি খেতে হবে না তোমার, আমাকে ছেড়ে যেও না। কিন্তু আমার তো কফি খেতেই হবে, নেশা লেগেছে কফি খাওয়ার। আমার হাত ধর আর নিচে চল। ফুলেশ্বরী আর্যবের ডান হাতের বাহু শক্ত করে চেপে ধরল। আর্যব ফুলেশ্বরীকে নিচে গেল, রান্নাঘরে গিয়ে 2 কাপ কফি বানালো। ফুলেশ্বরী ও আর্যবকে সাহায্য, দুজনে বেকুনিতে বসে কফি খাচ্ছে। এখন বিদ্যুৎ চমকানো থেমে গেছে, তাই ফুলেশ্বরী খুব আনন্দের সাথে বৃষ্টি দেখছে। আচ্ছা বাবাই দা, এখন বৃষ্টিতে ভিজলে কি ঠান্ডা লাগবে? ফুল, এখন ভোর 4টা বাজে, এই টাইমে তোর মতো পাগল ছাড়া আর কেউ বৃষ্টিতে ভিজতে চাইবে না। আমি পাগল না পাগলি? ফুল, এমন বাচ্চামো করতে থাকলে তোকে কিন্তু অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। আর্যবের কথা শুনে ফুলেশ্বরী জোরে হেসে দিল। আর্যবও তার সাথে হাসে। ফুলেশ্বরী হাসি থামিয়ে বলল, বাবাই দা, তুমি নিজের বউকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার কথা বলো? তুই যা বাচ্চামো করিস তাতে এটাই বেটার হবে। ফুলেশ্বরী একটা হাই তুলে বলল, সারা রাত তো ঘুমাতে পারলাম না, এখন একটু ঘুমাই, সকালে আবার শাশুমার সাথে পুজো দিতে যেতে হবে। তুই কিন্তু রাত 2টো পর্যন্ত ঘুমিয়েছিস, তো কি হয়েছে? আমার আরো ঘুমাতে হবে। ফুলেশ্বরী গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আর্যব ফুলেশ্বরীর পাশে গিয়ে শুয়ে পড়ল। ফুলেশ্বরী রিজুলা দেবীর সাথে পুজো দিতে গেল। পুজো দিয়ে আসার পথে রিজুলা দেবী বললেন, শ্রীমা, বাবাই কি তোকে রাগারাগি করে? তোমার ছেলে আবার না রাগ করে থাকতে পারে, কালকেও রাগ করেছে। তুই তো জানিস মা ও একটু রাগী, একটু না অনেকটাই রাগী মা। তুই আমাকে মা বললি, তা মাকে তো মাই বলা উচিত। রিজুলা দেবী হাসি দিয়ে বলল, তা বাবাই কে কি ডাকিস? কেন বাবাই দা ডাকি? বরকে আবার কেউ দাদা বলে নাকি? তা আমি কি ডাকবো? বাবাই দা আমার কত বড়, নাম ধরে তো ডাকা যাবে না, তবে কি বলবো? দাদা বাদে অন্য কিছু ডাকিস? ফুলেশ্বরী কিছুক্ষণ ভেবে বলল, তাহলে স্বামী ডাকবো। ফুলেশ্বরীর কথায় রিজুলা দেবী জোরে হেসে দিলেন। হাসি থামিয়ে বললেন, এইসব বলে ডাকলে আরো বকা খেতে হবে। আরে এমনিই তো বকে, এটা রেখে দেখবো বাবাই তার রিয়াকশন কেমন হবে। তোর যা মন চায় ডাক। ফুলেশ্বরী রুমে গিয়ে আর্যবকে ডাক দিল, ওগো স্বামী। ফুলেশ্বরীর ডাক শুনে এক লাফে আর্যব ঘুম থেকে উঠে গেল। আর্যব অবাক হয়ে বলল, তুই আমাকে কি বলে ডাকলি? কেন স্বামী বলে ডেকেছি? কান মনে খাওয়ার শখ জেগেছে নাকি? এইসব কি বলে ডাকছিস? আহা, বরকে তো দাদা বলে ডাকা উচিত না, তাই আমি ভাবলাম স্বামী বলে ডাকবো। এত কিছু থাকতে তোর স্বামী বলে ডাকতে হবে? আমি স্বামী বলেই ডাকবো। তোমার কোনো সমস্যা? সমস্যা থাকলেও বা কি, আমার মন যেটা চেয়েছে সেটাই ডাকবো। ফুল, তোর কিন্তু খবর আছে বলে দিলাম। ফুলেশ্বরী কিছু না বলে মুখ ভেঙচি কেটে রুম থেকে চলে গেল। উফ, এই মেয়েকে আমি কিভাবে সামলাবো? আর্যব হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করলো। ফুলেশ্বরী এসে আর্যবের হাতে একটা লিস্ট দিয়ে বলল, স্বামী, তুমি আর ছোট দেবর গিয়ে এগুলো নিয়ে আসো। আমি আর নিজের হাতে সবার জন্য রান্না করব। তোর রান্না কি কে খেতে পারবে ফুল? তোমার কোনো ধারণা আছে আমি কত ভালো রান্না পারি? আমার এখন ঝগড়া করার মুড নাই, না হলে কতগুলো কথা শুনিয়ে দিতে পারতাম। যাও গিয়ে বাজারগুলো নিয়ে আসো। আমি বাজার করতে পারি না ঠিকভাবে। নিজে মানুষের ভুল ধরে বেড়ায় আর উনি বাজারই করতে পারে না। আমি কি কখনো বাজার করেছি নাকি? এখন করতে হবে। আর্যব আর কিছু না বলে বাজারের ব্যাগ নিয়ে অর্ণবকে নিয়ে বাজারে গেল। রিজুলা দেবী এসে ফুলেশ্বরীর কাঁধে হাত দিয়ে বলল, তোর খোঁচা দেওয়া কথা গায়ে লাগছে, তাই জীবনে প্রথম বাজারে গেল। ফুলেশ্বরী খিলখিল করে হেসে দিল। আর্যব আর অর্ণব গিয়ে বাজার করে আনলো। বাজার করে এসে আর্যব ফুলেশ্বরীকে শুনিয়ে শুনিয়ে বলছে, আমিও বাজার করতে পারি, কেউ জানি আমাকে এইসব বলে খোঁচা না দেয়।
ফুলেশ্বরী এসে আর্যবের সামনে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, বাজার করে দেশ উদ্ধার করে ফেলছো তুমি। ফুল, বেশি কথা বলিস না। তুমি তো জানো স্বামী, আমি কম কথা বলতে পারি না। এই একদম স্বামী করবি না। একই সময় মাথায় এক একটা ভূত চাপে। ডাকটা তো সুন্দর, আর আমি কত মধুর সুরে স্বামী বলে ডাকি। আর্যব আর কিছু না বলে তার রুমে চলে গেল। রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। একটু পরে ফুলেশ্বরী কফি নিয়ে আসলো। ফুলেশ্বরী কফি নিয়ে টেবিলে রেখে বলল, স্বামী আমাকে আজকে একটু ঘুরতে নিয়ে যাবে। ফুল, তুই কি মজা শুরু করেছিস? একদম স্বামী বলে ডাকবি না। আর তোর পড়াশোনা নেই, এখন ঘুরতে যাবি? আরে বিয়ের পরে কিছুদিন ঘোরাঘুরি করতে হয়, তারপরে পড়াশোনা। আর্য বুদ্ধে দাঁড়িয়ে ফুলেশ্বরীর কাছে গিয়ে বলল, এত ঘোরাঘুরি করতে করতে তোর এই অবস্থা হয়ে গেছে। আমি কোনো কথা শুনতে চাই না। আজ যদি আমাকে ঘুরতে না নিয়ে যাও তাহলে তোমার সাথে আর কোনো কথা নেই। আর হ্যাঁ, আমাদের সাথে অর্ণব আর চিনিয়ে যাবে। একজনকে সামলাতে 12টা বাজতেছে, তিনজনকে কিভাবে সামলাবো? দেখো বাবাই দা, আমাকে রাগিও না। তারপরে কিন্তু সেদিনের মতো কথা বলা বন্ধ করে দিব। বন্ধ করে কথা বলা। আমার তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, সেদিন তো দেখেছি, যায় আসে না কিনা। কি দেখছিস? ওই যে আমি কথা বলতেছিলাম না দেখে তুমি কেমন করছিলে। আর্য হালকা কেসে বলল, আমি আবার কি করলাম? থাক, তোমাকে আর লজ্জায় ফেলতে চাই না। বিকেলে ঘুরতে যাবো, এটা ফাইনাল। ফুলেশ্বরী কথাটা বলে রুম থেকে চলে গেল। আর্য মাথায় হাত দিয়ে বলল, কি বউ জুটলো আমার কপালে। ফুলেশ্বরী দুপুরে সবাইকে খাবার বেড়ে দিল। সবাই ফুলেশ্বরী রান্নার খুব প্রশংসা করলো, শুধু আর্য ছাড়া। ফুলেশ্বরী আর্যকে জিজ্ঞেস করলো, স্বামী রান্না কি তোমার ভালো লাগেনি? ভালো না লাগলে আমি খেতাম না, তবে সবার মতো এত প্রশংসা করতে পারবো না। তাহলে তুই আবার পেতনির মতো ঘাড়ে ভর করতে পারিস। ফুলেশ্বরী চোখ ছোট ছোট করে বলল, তোমার প্রশংসা করা লাগবে না। দুপুরের খাবার খেয়ে আর্য তার রুমে ঘুমিয়ে আছে। ফুলেশ্বরী এসে আর্যবের ঘুম ভাঙালো। আর্য কিছুটা বিরক্ত নিয়ে বলল, এত ডাকাডাকি করার কি আছে ফুল? সন্ধ্যা হয়ে যাচ্ছে আর তোমার ঘুম ভাঙছে না। আমরা কখন ঘুরতে যাব? আর্য চোখ বন্ধ করে বলল, তোরা তিনজনে যা, আমি যাব না। আমার অনেক ঘুম আসতেছে। বাবাই দা, এমন করলে কিন্তু হবে না। তুমি নিয়ে যাবে বলছো? আর্য ব্যাগ লাফিয়ে উঠে বসে বলল, কি মিথ্যা কথা বলিস? আমি একবারও ঘুরতে নিয়ে যাব বলিনি। চুপ করে তো ছিলে। চুপ থাকাই সম্মতির লক্ষণ। থাপ্পড় নিয়ে তোর সম্মতি বের করব। আমি বরং গিয়ে আমার শাশুড়ি মাকে বলে দেই তার ছেলে আমাকে থাপ্পড় দিবে বলছে। ফুল, তুই আমাকে ব্ল্যাকমেইল করতেছিস? ধরে নেও তাই। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। ফুলেশ্বরী চলে যেতে গেলে আর্য পিছন থেকে হাত টেনে ধরল। ফুলেশ্বরী পিছনে ফিরে তাকালো। আর্য গিয়ে ফুলেশ্বরীর সামনে দাঁড়িয়ে বলল, তোকে খুব সুন্দর লাগছে ফুল, একদম ফুলের মতোই সুন্দর। আর্যবের কথা শুনে ফুলেশ্বরী মুচকি হাসল। আর্য ফুলেশ্বরীকে রাগাতে বলল, এত বেশি লাভ নেই, আমি পাম দিয়েছি। ফুলেশ্বরী কিছু না বলে মুখ ভেঙচি কেটে রুম থেকে চলে গেল। আর্য রেডি হয়ে নিচে গেল। ফুলেশ্বরী আর্যকে দেখে বলল, আয় হায় বাবাই দা, তোমাকে কত কিউট লাগছে। ফুল, বেশি কথা না বলে বাকি দুটোকে রেখে তাড়াতাড়ি চল। ফুলেশ্বরী তার চোখের কাজল নিয়ে আর্যবের কানের পিছনে লাগিয়ে দিয়ে বলল, কারণ নজর জানি না লাগে আমার স্বামীর উপর, বিশেষ করে অনন্যা দিল। ফুলেশ্বরীর কথা শুনে আর্য জোরে হেসে দিল। আর্য হাসি থামিয়ে বলল, ফুল, তোকে ঠিক করা আমার কর্ম না। একদম ঠিক বলছো, আমাকে ঠিক করা আসলেই তোমার কর্ম। তবে আমাকে আবার কি ঠিক করবে? আমি একদমই ঠিক আছি। আর্য কিছু বলতে যাবে তার আগে অর্ণব আর চিনি আসলো। অর্ণব বলল, দা ভাই, আমি আর চিনি যাব না। কেন, তোদের আবার কি হলো? আমার কালকে এক্সাম আছে একটা, আর চিনির মাথা ব্যথা করতেছে। ফুলেশ্বরী বলল, তাহলে আমরা পড়ে যাব। আজকে যাওয়ার দরকার নেই। চিনি কিছুটা উচ্চস্বরে বলল, আরে না না, তোমরা আজকেই যাব।
আমরা না হয় তোমাদের সাথে পরে একদিন যাব। আর্য কিছু বলতে যাবে তার আগে অর্ণব বলল, কোনো কথা না, তোমরা দুজনেই ঘুরতে যাবে। অর্ণব আর চিনি এক প্রকার জোর করে আর্য আর ফুলেশ্বরীকে ঘুরতে পাঠালো। আর্য আর ফুলেশ্বরী বাড়ি থেকে বের হয়ে গেলে অর্ণব আর চিনি হাই ফাইভ করলো। তারপরে চিনি বলল, ছোটদা, আমাদের প্ল্যান সাকসেসফুল, দুজনকে একসাথে ঘুরতে পাঠাতে পারলাম। ইস। আর্য বাড়ি থেকে বের হয়ে বলল, গাড়িতে যাবি নাকি বাইকে যাবি ফুল? বাইকে যাব। আমার কতদিনের ইচ্ছা তোমার বাইকে চড়বো। হয়েছে, এখানে দাঁড়া, আমি বাইক নিয়ে আসতেছি। আর্য গিয়ে বাইক এনে ফুলেশ্বরীর সামনে দাঁড়ালো। ফুলেশ্বরী বাইকে উঠে বসলো। আর্য বাইক চালানো শুরু করলো। আচ্ছা বাবাই দা, ওরা দুজনে আমাদের এভাবে জোর করে ঘুরতে পাঠালো কেন? আমার চেয়ে ভালো তো তোর জানার কথা, তোর সঙ্গী সাথী বলে কথা। আমি জানলে তোমাকে জিজ্ঞেস করতাম নাকি? আমি জানি না। ফুচকার দোকান দেখে ফুলেশ্বরী বাইক দাঁড়া করাতে বলল। আর্য বাইক দাঁড়া করিয়ে বলল, মেয়েদেরই এক সমস্যা, ফুচকা দেখলে পাগল হয়ে যায়। কয়টা মেয়েকে নিয়ে তুমি ঘুরতে বের হয়েছো বাবাইদা? এর জন্য ঘুরতে বের হতে হয় না মেয়েদের নিয়ে, কলেজ ভার্সিটিতে পড়লে এমনি জানা যায়। ফুলেশ্বরী আর আর্য ফুচকার দোকানের কাছে গেল। সেখানে গিয়ে দেখলো অনন্যা তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। ফুলেশ্বরী অনন্যাকে দেখে বলল, বাহ, নাম নিয়েছি আর তার দেখায় মিলল। ফুল কথা না বলে তোর খাওয়াতেই খেয়ে নে, ও যা করার করুক। ফুচকার কি এই একটাই দোকান? উনি অন্য দোকানে যেতে পারতো না নাকি? আহা, ফুল, তোর ওকে নিয়ে কি সমস্যা? উনি তোমার কাছাকাছি থাকতে চায়, যা আমার পছন্দ না। আমি তোমার আশেপাশে কাউকে সহ্য করতে পারি না বাবাইদা। বিয়ে হওয়ার পরে দেখছি তুই একদম নিম্নি হয়ে গেছিস। আমার কথা তোমার কাছে মজা মনে হলে এটাই সত্যি। আর্য মুচকি হেসে বলল, আচ্ছা চল ফুচকা খাই দুজনে, অনন্যা দিয়েছে ওখানে। তুই আর আমি থাকলে আশেপাশে যেই থাকুক সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর্য গিয়ে 2 প্লেট ফুচকার অর্ডার দিল। তারপরে ফুলেশ্বরীর পাশে বেঞ্চে এসে বসলো। আর্য আর ফুলেশ্বরী গল্প করছে আর ফুচকা খাচ্ছে। অনন্যা আর্য আর ফুলেশ্বরীকে দেখতে পেল। দুজনে অনেক গল্প করছে আর হাসাহাসি করছে, যা দেখে অনন্যা অনেক রেগে গেল। সে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। অনন্যা চলে যেতে ফুলেশ্বরী বলল, আমাদের দেখেই মনে হয় এভাবে হনহন করে চলে গেল। ফুল, তোর দরকার কি এইসব দেখার? ও যা খুশি করুক। ফুচকা খাওয়া শেষ করে আর্য আর ফুলেশ্বরী অনেক ঘোরাঘুরি করলো। অনেক রাত হয়ে গেছে। আকাশ মেঘলা দেখে আর্য বলল, আকাশে অনেক মেঘ জমেছে, এখনই মনে হয় বৃষ্টি নামবে। ফুল, বাড়িতে চল। বাবাই দা, তুমি আর আমি একসাথে বৃষ্টিতে ভিজবো আজকে। আমার তো আর কোনো কাজ নেই, তাই না? এখন বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে। আর সপ্তাহ আমি ভিজবো, তুমিও আমার সাথে বৃষ্টিতে ভিজবে। বৃষ্টি শুরু হলো। ফুলেশ্বরী আর আর্য বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে। ফুলেশ্বরী লাফাচ্ছে আর খিলখিল করে হাসছে। ফুলেশ্বরীর কাণ্ড দেখে আর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে। ফুলেশ্বরী আর্যবের হাত ধরে নাচতে শুরু করলো। আর্যভও তাকে বাধা দিল না। দুজনে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজল। বৃষ্টি থেমে গেলে আর্য বলল, এখন আমাদের বাড়িতে যাওয়া উচিত ফুল। হ্যাঁ চলো বাবাই দা। আর্য আর ফুলেশ্বরী বাড়ির দিকে রওনা দিল। আর্য ফ্রেশ হয়ে তার রুমে বসে আছে আর হাঁচি দিচ্ছে। ফুলেশ্বরী ফ্রেশ হয়ে এসে বলল, ইস বাবাই দা, তোমার তো দেখছি ঠান্ডা লেগে গেছে। আমি কি তোর মতো সবসময় বৃষ্টিতে ভিজি নাকি? ঠান্ডা তো লাগবেই। ফুলেশ্বরী কিছু বলতে যাবে তার আগেই সে একটা হাঁচি দিল। এভাবে পরপর 3টা হাঁচি দিল ফুলেশ্বরী। ফুলেশ্বরীকে হাঁচি দিতে দেখে আর্য বলল, বাস, জামাই বউয়ের একসাথে ঠান্ডা লেগেছে। ফুলেশ্বরী আর্যবের কথা শুনে হেসে দিল। আর্যব একটা ঔষধ খেলো। সেখান থেকে একটা ট্যাবলেট ফুলেশ্বরীর হাতে দিয়ে বলল, এটা খেয়ে নে, রাতের মধ্যে হাঁচি ঠিক হয়ে যাবে। ফুলেশ্বরী কিছু না বলে ঔষধটা খেয়ে নিল। আর্যব বিছানায় শুয়ে ফুলেশ্বরীকে বলল, আচ্ছা ফুল, তুই কি কোনো ছেলেকে পছন্দ করতি? আর্যবের কথা শুনে ফুলেশ্বরী বলল, বাবা,
যেই ছেলে প্রেম ভালোবাসা পছন্দ করে না সে আবার এই কথা বলছে। যেটা জিজ্ঞেস করছি সেটা বল। পছন্দ করতাম কিনা জানি না, তবে একটা ছেলের পাশে অন্য কোনো মেয়েকে আমি সহ্য করতে পারতাম না। ছেলেটাকে সেটা জানতে হবে না। ফুলেশ্বরীর কথা শুনে আর্যবের কিছুটা খারাপ লাগলো। ফুলেশ্বরী সেটা বুঝতে পেরে মুচকি এসে বলল, বাবাই দা, ঘুরতে গিয়ে তোমাকে একটা কথা বলেছিলাম, একটু মনে করে দেখো। ফুলেশ্বরী কথাটা বলে আয়নার সামনে চুল বেনি করতে বসলো। আর্যবের তখন মনে পড়ল ফুলেশ্বরীর বলা কথাটা, আমি তোমার পাশে কাউকে সহ্য করতে পারি না বাবাই দা। কথাটা মনে পড়তে আর্যবের মুখে হাসি ফুটল। পরক্ষণেই তার মনে হলো, আমি কি ফুলকে ভালোবাসি? না হলে ওর প্রতি আমার এমন টান কাজ করছে কেন? ওর মুখে অন্য কারোর কথা শুনলেই খারাপ লাগছে। ওর দুষ্টুমিগুলো কেন জানি ভালো লাগছে। হয়তো আমি ফুলকে আগে থেকে পছন্দ করতাম, কারণ এই 2 দিনে তো আর ভালোবাসা তৈরি হয়নি। কিন্তু এত বড় বিষয়টা আমি কেন বুঝলাম না? ফুলেশ্বরী বেনি করা শেষ করে দেখলো আর্য শুয়ে শুয়ে কি যেন চিন্তা করছে। ফুলেশ্বরী গিয়ে আর্যবের মুখের সামনে তুড়ি মেরে বলল, কি এত ভাবছো বাবাই দা? আর্যবের ধ্যান ভাঙল। সে ফুলেশ্বরীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, অনেক রাত হয়েছে ফুল, এখন ঘুমিয়ে পড়, আমার আবার সকালে অফিসে যেতে হবে। ফুলেশ্বরী আর্যবের কথায় সম্মতি জানালো। সকালবেলা আর্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিল। তারপরে রুমে এসে রেডি হয়ে নিল। রুম থেকে বের হতে গেলে দেখলো ফুলেশ্বরী দাঁড়িয়ে আছে। ফুলেশ্বরীকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর্য বলল, ফুল, তুই কি কিছু বলবি? বড় দাদা দেখতাম অফিসে যাওয়ার সময় বৌদিকে টাই ঠাক করে যেত, কিন্তু তুমি তো কিছুই করলে না। ফুলেশ্বরীর কথা শুনে আর্য হেসে দিল। ফুলেশ্বরীর মাথায় একটা চাটি মেরে বলল, সারাদিন এসবই দেখে বেড়াতি? ফুলেশ্বরী মাথা ডলতে ডলতে বলল, চোখে পড়লে আমি কি করব? তুমি আমাকে চাটি দিয়েছ না, যাও, তোমার কিছু করা লাগবে না। খালি কথায় কথায় চাটি মারে। ফুলেশ্বরী মুখ গোমরা করে রুম বের হতে গেলে আর্য তার হাত টেনে ধরে। হেঁচে টান দিয়ে ফুলেশ্বরীকে তার বুকে এনে ফুলেশ্বরীর কপালে একটা চুমু দিয়ে বলল, এবার শান্তি হয়েছে। ফুলেশ্বরী লজ্জা মাখা মুখ নিয়ে বলল, এখন তো আমার লজ্জা লাগছে। আর্য মুচকি হেসে ফুলেশ্বরীকে ছেড়ে দিয়ে বলল, এত লজ্জা না পেয়ে পড়তে পায়, অফিস থেকে এসে তোকে পড়াবো, তখন পড়া না পাইলে খবর আছে। এখন এত কথা না বলে অফিসে যাও, দেরি হয়ে যাচ্ছে তো। আর্য বার কিছু না বলে অফিসে চলে গেল। ফুলেশ্বরী বসে বসে টিভিতে কার্টুন দেখছে। অনন্যা এসে ফুলেশ্বরীর পাশে বসলো। ফুলেশ্বরী অনন্যাকে দেখে অবাক হয়ে বলল, অনন্যা দি, তুমি কখন আসলে? একটু আগেই আসলাম, দেখলাম তুই কার্টুন দেখছিস তাই তোর পাশে এসে বসলাম। তা হ্যাঁ রে, বাড়িতে আর কেউ নেই নাকি? অন্য কারো খোঁজ করছো না বাবাই দারও খোঁজ করছো? অনন্যা হেসে বলল, ভালোই চালাক হয়েছিস দেখছি। চালাক হতে হবে, হ্যাঁ তা ঠিক, তবে আমি তোর বাবাই দারোর কাছে না চিনি কাছে এসেছি। চিনি তো স্কুলে গিয়েছে। ও আচ্ছা, তুই তাহলে ওকে বলে দিস আজকে থেকে আগামী 5 দিন আমি বাড়িতে থাকবো না, ও যেন আমার কাছে পড়তে না যায়। আচ্ছা ঠিক আছে। অনন্যা চলে যেতে গেলে ফুলেশ্বরী উঠে দাঁড়িয়ে বলল, অনন্যা দি, চা খেয়ে যাও, আজ না পড়ে এসে না হয় খাবো। অনন্যা চলে গেল। ফুলেশ্বরী বিড়বিড় করে বলল, তুমি না আসলেই ভালো হবে এই বাড়িতে। ফুলেশ্বরী টিভি অফ করে রান্নাঘরে গেল। রান্নাঘরে গিয়ে রিজুলা দেবী রান্না করছেন। ফুলেশ্বরী গিয়ে রিজুলা দেবীর অপাশে দাঁড়িয়ে বলল, মা, অনন্যা দিয়ে এসেছিল। কেন রে? উনি নাকি বাড়িতে থাকবেন না, তাই আজ থেকে আগামী 5 দিন চিনিকে পড়তে যেতে বারণ করেছেন। ও আচ্ছা, মা আমাকে কিছু করতে দেও না। দেখ শ্রী, আমি যতদিন সুস্থ আছি আমাকে করতে দে। আমি যখন অসুস্থ হব তুই তখন কাজ করি। মালয়েশিয়ার অসুস্থ হওয়ার কথা কেন বলো? মানুষ কি সবসময় সুস্থ থাকবে? কিছু হবে না তোমার মা। রিজুলা দেবী হাসি দিয়ে বলল, পাগলি মেয়ে আমার। আর্য অফিস থেকে এসে ফ্রেশ হয়ে বসে আছে। ফুলেশ্বরী এসে তার পাশে বসে বলল, এত দেরি করে কেউ অফিস থেকে আসে নাকি?
আমার খুলের যান শেষ। তুই এখনো খাসনি? স্বামীর আগে খেতে হয় না। ফুল তুই কিন্তু আমার হাতে মায়ের খাবি। এত চালাকি কে করতে বলে তোকে? এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছিস। ফুলেশ্বরী কিছু বলতে যাবে তার আগে আর্য উঠে দাঁড়িয়ে বলল, আর কোনো কথা না বলে নিচে খেতে চল। আর্য ফুলেশ্বরীকে নিয়ে নিচে গেল। রিজুলা দেবী বললেন, স্ত্রীকে কতবার বললাম খেয়ে নে, ও সেই তোর জন্যই বসে আছে। মাথায় বুদ্ধি না থাকলে মানুষ এইসবই করে মা। বাবাই দা তুমি আমাকে ইনসাল্ট করতেছ। হয়েছে ঢং বাদ দিয়ে খেতে পায়। আর্য আর ফুলেশ্বরী দুপুরের খাবার খেয়ে নিল। আর্য রিজুলা দেবীকে বলল, মা ফুল কালকে থেকে কলেজে যাবে, না হলে ওর পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ও কলেজে যাক, কোনো সমস্যা নেই তো। বাবাই দা আর কয়দিন পরে যাই। চুপ কর ফুল, তোর পড়াশোনায় একটু মন নেই। কিছু বোঝালে সেটা তোর মাথায় থাকে না। ফুলেশ্বরী কিছু না বলে মুখ গোমরা করে তার রুমে চলে গেল। রিজুলা দেবী আর্যবের কাঁধে হাত দিয়ে বলল, মেয়েটা বাচ্চা স্বভাবের, বেশি বকাঝকা করিস না। মা আমি ওকে অকারণে তো বকাঝকা করি না। বকা দেওয়ার যথেষ্ট কারণ আছে। ওকে বকলে আমার খারাপ লাগে বাবা। আর্যব একটা নিঃশ্বাস ফেলে বলল, বৌমাকে তো দেখছি অনেক ভালোবেসে ফেলেছ। তা ঠিক বলেছিস। আর্যব হাসি দিয়ে তার রুমে গেল। সে রুমে গিয়ে দেখলো ফুলেশ্বরী জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আর্যব বুঝতে পারলো ফুলেশ্বরী রাগ করেছে। আর্যব গিয়ে ফুলেশ্বরীকে পিছন থেকে জড়িয়ে ধরে তার থুতনিতে মুখ ঠেকাল। আর্যবের এমন কাজে ফুলেশ্বরী বেশ অবাক হলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, বাবাই দা কি করছো? কই কিছু করিনি তো। এভাবে জড়িয়ে ধরলি কেন? আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তোর কোনো সমস্যা? বউটা তো আমি, আমার তো সমস্যা হবেই। আমার মধ্যে তো সমস্যা হওয়ার কথা না। আমি তো তোকে জড়িয়ে ধরলাম, অন্য কোনো মেয়েকে তো আর জড়িয়ে ধরিনি। তুমি এমন বললে আমার লজ্জা লাগে। ফুলেশ্বরীর কথা আর্য ফেঁসে দিল। ফুলেশ্বরীকে ছেড়ে তার সামনে দাঁড়িয়ে বলল, এটা হলো তোর রাগ ভাঙানো একমাত্র অবলম্বন। বাবাই দা তুমি এত বকলে আমার খারাপ লাগে। তাহলে তুই পড়াশোনার প্রতি এত অনীহা করিস কেন? ফুলেশ্বরী চুপ করে দাঁড়িয়ে রইল। আর্য ফুলেশ্বরীর একটা হাত ধরে বলল, ফুল প্লিজ একটু ভালো করে পড়াশোনা কর। আচ্ছা বাবাই দা আমি এখন থেকে ভালো করে পড়াশোনা করবো আর কালকে দিয়ে কলেজে যাব। এখন আমাকে তাই ঠাক করো। একটু আগে না লজ্জা পেলি? ওই একটু ড্রামা করতে হয়। আর্য মুচকি হেসে ফুলেশ্বরীকে শক্ত করে জড়িয়ে ধরল। ফুলেশ্বরী চুপটি করে আর্যবের বুকে মুখ লুকালো। ফুলেশ্বরী আর্যবকে ছেড়ে বলল, শোনো বাবাই দা এরপরে থেকে আমার কাঁধে তোমার থুতনি ঠেকানোর আগে তোমার এই দাড়িগুলো কেটে আসবে। আমার সুরসুরি লাগে। ফুলেশ্বরীর কথা শুনে আর্যব জোরে হেসে দিল। হাসি থামিয়ে বলল, ফুল তোর বাচ্চামো কি কখনোই যাবে না? না কখনো যাবে না। আর তোমার এই বাচ্চামো করা ফুলকে সারা জীবন সামলাতে হবে। আর্য ফুলেশ্বরীকে রাগাতে বলল, তোকে সামলাতে আমার বাই গেছে, আমাকে তো তোমার সামলাতেই হবে বাবাই দা। যদি না সামলাই, তাহলে তোমাকে ছেড়ে আমি দূরে চলে যাব, আর খুঁজে পাবে না। আর্য ফুলেশ্বরীর কথা শুনে অনেক রেগে গেল। সে তার রাগ কন্ট্রোল করে বলল, ফুল এইসব কথা আমি যেন আর না শুনি। আর্য কথাটা বলে নিচে চলে গেল। ফুলেশ্বরী হাসি দিয়ে বলল, ইয়া, আমি এখন নিশ্চিত বাবাই দা শুধুই আমার। পরের দিন সকালে আর্য ফ্রেশ হয়ে অফিস যাওয়ার জন্য রেডি হলো। ফুলেশ্বরীর সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি কার সাথে কলেজে যাব স্বামী? তুই আবার স্বামী দেখা শুরু করলি? যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। আমার সাথে যাবি? আমি থাকতে আবার কার সাথে যাবি? রেডি হয়ে নিচে আয়। আর্য কথাটা বলে নিচে চলে গেল। ফুলেশ্বরী রেডি হয়ে নিচে গিয়ে দেখলো আর্য বসে বসে ব্রেকফাস্ট করছে। ফুলেশ্বরীও গিয়ে ব্রেকফাস্ট করে নিল। আর্য ফুলেশ্বরীকে তার কলেজে নামিয়ে দিয়ে বলল, ফুল কলেজ শেষ হলে অপেক্ষা করিস, আমি এসে নিয়ে যাব তোকে। আচ্ছা বাবাই দা। আর্য গাড়ি স্টার্ট দিয়ে তার অফিসে চলে গেল। ফুলেশ্বরী কলেজে গিয়ে তার বান্ধবীদের সাথে দেখা করলো। সব ক্লাস শেষ করে সে আর্যবের জন্য অপেক্ষা করতে লাগলো।
হঠাৎ কলেজের কিছু বকাটে ছেলে এসে তার সামনে দাঁড়ালো। তার দিকে কেমন করে যেন চেয়ে আছে, যার কারণে ফুলেশ্বরীর কিছুটা বিরক্ত লাগলো। ফুলেশ্বরী বিরক্তি নিয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? এখানে কি চাই? তোমাকে চাই সুন্দরী। আমাকে চাইলেই মনে হয় পেয়ে যাবেন, না পেলে জোর করে তুলে নিয়ে যাব। একটা ছেলে ফুলেশ্বরীর হাত চেপে ধরল। আর্যব এসে ঠাস করে ছেলেটার গালে একটা থাপ্পড় দিল। ছেলেটা গালে হাত দিয়ে আর্যবের দিকে তাকালো। আর্যব গিয়ে ছেলেটার কলার টেনে ধরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার ফুলের গায়ে স্পর্শ করিস? তোকে এখানেই পুঁতে ফেলবো। আর্যব কথাটা বলে ছেলেটার পেটে 2টা ঘুষি মারল। ছেলেটার সঙ্গীরা দৌড়ে পালিয়ে গেছে। ছেলেটা আর্যবের সামনে হাত জোর করে বলল, ছেড়ে দেন ভাই, আর কোনো দিন আপনার ফুলের দিকে দেখাবো না। শুধু ফুল নয়, এর কোনো মেয়ের দিকে কোনো জোরে তাকাবি না, আর হ্যাঁ, ভুলেও কোনো মেয়েকে স্পর্শ করবি না। হ্যাঁ ভাই, এর কখনো এইসব করবো না। আর্যব ছেলেটাকে ছেড়ে দিল। ছেলেটা এক দৌড়ে পালিয়ে গেল। আর্যব ফুলেশ্বরীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তুই কি বোকা নাকি? কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, আর তুই এমন নিরিবিলি জায়গায় কেউ এসে দাঁড়িয়ে আছিস কেন? কলেজের সামনে অনেক রোদ পড়ছিল, আমি কালো হয়ে যাব তো? ওই ছেলেটাকে থাপ্পড় না দিয়ে তোকে দেওয়া উচিত ছিল। নিজের সেফটি আগে নাকি গায়ের রং? কালো হয়ে যাবি বলে এমন নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে থাকবি তুই? সরি, আর এমন করবো না। আর্যব আর কিছু না বলে ফুলেশ্বরীর হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসালো। আর্যব রেগে আছে দেখে ফুলেশ্বরী একদম চুপ করে বসে আছে। আর্যব ফুলেশ্বরীর হাতে একটা প্যাকেট দিল। ইশারায় বলল, প্যাকেটটা খুলতে। ফুলেশ্বরী প্যাকেটটা খুলে দেখলো অনেকগুলো চকলেট, যা দেখে ফুলেশ্বরীর মুখে হাসি ফুটল। আর্যব ফুলেশ্বরীর অগোচরে হাসলো। চকলেটগুলো দেখে ফুলেশ্বরী বলল, এগুলো কি আমার জন্য বাবাইদা? এই গাড়িতে তুই ছাড়া কি আর কেউ আছে? আর্যব গাড়ি স্টার্ট দিল। ফুলেশ্বরী একটা চকলেটের প্যাকেট খুলে খেতে খেতে বলল, তা নেই, তবে বাড়িতে তো আমার দেবর আর ননদিনী আছে, তাদের জন্য আছে। নিজেরটা নিজে খা। বাবাইদা, তুমি কি অনেক রেগে আছো? তা তুই কি আনন্দে থাকার মতো কাজ করেছিস? সরি বললাম তো। ফুল সরি বললেই সব ঠিক হয়ে যায় না, এক মাথা কাটা। আর এখন বেশি কথা বলিস না, ড্রাইভ করার সময় এত কথা বলা ঠিক না। আর্যব ফুলেশ্বরীকে নিয়ে বাড়িতে গেল। আর্যব তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছে। ফুলেশ্বরী ফ্রেশ হয়ে এসে চুল আঁচড়াচ্ছিল। আর্যব পিছন থেকে বলল, ফুল একটু শুনে যা। ফুলেশ্বরী এসে আর্যবের সামনে বসে বলল, কিছু বলবে বাবাইদা? আর্যব ফুলেশ্বরীর একটা হাত ধরে বলল, ফুল তুই একদম বাচ্চা না, এখন একটু ম্যাচুরিটি আনো, না হলে তোর ক্ষতি হয়ে যাবে। আমাদের সমাজে ভালো মন্দ 2 ধরনের মানুষই আছে, তাদের মাঝে তোর পার্থক্য করে শিখতে হবে। আর একটা মেয়ের জন্য নিরিবিলি পরিবেশ কখনোই ভালো না। আর তুই যেখানে দাঁড়িয়েছিলি সেই জায়গাটা তো ভালো না, সব বাজে ছেলেদের আড্ডা। তুই কি কিছুই বুঝিস না? ফুলেশ্বরী কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবাইদা, আমি আর কখনো ওখানে দাঁড়িয়ে থাকবো না। ফুলেশ্বরীর মলিন মুখ দেখে আর্যব মৃদু হাসল। ফুলেশ্বরীর কপালে একটা চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরল। আমার ফুল কত লক্ষ্মী, আমি যা বলি তাই শুনে। তুমি যা বলো তা তো আমার ভালোর জন্যই বলো বাবাইদা। আর্যব ফুলেশ্বরীকে ছেড়ে বলল, অনেক বেলা হয়ে গেছে, চল এখন খেতে যাই। আর্যব আর ফুলেশ্বরী নিচে খেতে গেল। এভাবে কিছুদিন কেটে গেল। আজকে আর্যব আর ফুলেশ্বরী দিরাগমনে যাবে। বাবাইদা, দেখো তো কোন শাড়িটা পরে যাব। ফুলেশ্বরী কতগুলো শাড়ি এনে আর্যবের হাতে দিল। ফুল, তুই আমাকে দিলি শাড়ি চয়েস করতে, তো কি হয়েছে? আমি এইসব এত বুঝি না। বাবাইদা, যা বললাম তাই করো। আর্যব একটা সবুজ রঙের শাড়ি ফুলেশ্বরীর হাতে দিলে বলল, এটা পরলে তোকে সুন্দর লাগবে। ফুলেশ্বরী হাসি দিয়ে শাড়িটা নিল। বাকি শাড়িগুলো কাবার্ডে রেখে একটা পাঞ্জাবি আর সাদা পায়জামা এনে আর্যবের হাতে দিয়ে বলল, তুমি এগুলো পরবে, তাহলে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। আর্যব ফুলেশ্বরীর কথা শুনে হাসল। ফুলেশ্বরীর হাত থেকে পাঞ্জাবি পায়জামা নিয়ে বলল, আচ্ছা, পরবো নে।
ফুলেশ্বরী স্নান করে এসে আয়নার সামনে দাঁড়ালো সিঁদুর পরতে। আর্য গিয়ে ফুলেশ্বরীকে সিঁদুর পরিয়ে দিল। আচ্ছা, তৃতীয়বার সিঁদুর পরালাম তোকে ফুল? হ্যাঁ। আর্যবার ফুলেশ্বরী রেডি হয়ে নিচে গেল। আর্যবার ফুলেশ্বরীকে দেখে রিজুলা দেবী বললেন, দুটিকে কি সুন্দর মানিয়েছে, একদম রাজ্যটক। আর্যবার ফুলেশ্বরী বাড়ির সবাইকে বিদায় জানিয়ে রায় বাড়ির দিকে রওনা দিল। বাবাই দা আজ মা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতো। থাক ফুল, কষ্ট পাস না, সবার তো চিরকাল আমাদের সাথে থাকে না। ঠিক বলেছ বাবাই দা, তবে প্রিয় মানুষকে হারানোর কষ্ট আমাদের তীব্রভাবে যন্ত্রণা দেয়। আর্য ফুলেশ্বরী হাতটা শক্ত করে ধরল। ফুলেশ্বরী আর্যবের কাঁধে মাথা রাখল। ফুলেশ্বরীদের বাড়ির সামনে আর্য গাড়ি থামালো। আর্যবার ফুলেশ্বরী রায় বাড়িতে গেল। দুজনকে বরণ করে বাড়ির ভিতরে নিয়ে গেল ফুলেশ্বরীর জেঠিমা। আর্যবার ফুলেশ্বরী গিয়ে বাড়ির বড়দের প্রণাম করল। প্রতাপ রায় ফুলেশ্বরীর গালে হাত দিয়ে বলল, মায়েরে তুই ভালো আছিস তো? বাবা, আমি অনেক ভালো আছি। ওই বাড়ির সবাই অনেক ভালো, আর তোমাদের জামাই তো সবচেয়ে বেশি ভালো। প্রতাপ রায় আর্যবের হাত ধরে বলল, বাবা, তুই যদি সেদিন আমাকে মেয়েটাকে বিয়ে না করতি তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত। নারী পাচার চক্রের সাথে জড়িত থাকায় তীর্থকে 2 দিন আগে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। কাকাবাবু, এইসব নিয়ে এত ভেবে না। আর তোমার মেয়েকে আমার যথাসম্ভব সবসময় ভালো রাখার চেষ্টা করব। আর যাই হোক, ওর চোখের জলের কারণ অন্তত আমি হব না কখনো। আর্যবার ফুলেশ্বরীকে রুমে নিয়ে গেল। ফুলেশ্বরীর চাচাতো বোন চন্দ্রা বলল, শ্রী, তুই আমার ক্রাশকে বিয়ে করে ফেললি। দেখ চন্দ্রা, এইসব বলবি না। বাবাই দা আমার বর এখন। আর্য ফুলেশ্বরীর কানের কাছে বিড়বিড় করে বলল, রিল্যাক্স ফুল, চন্দ্রা মজা করতেছে। ও কেন তোমাকে ওর ক্রাশ বলবে? ফুলেশ্বরীর কথা শুনে তার সব কাজিনগুলো এসে দিল। আর্য মুচকি হেসে বলল, ফুল, বাচ্চামো করিস না, ওরা তোর সাথে মজা করছে। শুভম ফুলেশ্বরীর সামনে গিয়ে বলল, আরে না, চন্দ্রা সত্যিই আর্যদাকে ভালোবাসেছি। ফুলেশ্বরী উঠে দাঁড়িয়ে চন্দ্রার কান টেনে বলল, তুই এত চালাক হয়েছিস চন্দ্রা, আমার বরের দিকে নজর দিস। আহাশ্রী লাগছে তো আমার, কান ছাড়। আর আর্যদা আমার ক্রাশ হয় কিভাবে, যেখানে ওনাকে দেখলেই আমার ভয় লাগে। আমি মজা করেছি আর শুভম দাও মজা করে বলেছে। ফুলেশ্বরী চন্দ্রার কান ছেড়ে বলল, যাক, মজা করেছিস বলে ছেড়ে দিলাম, মজা না হলে তোর খবর ছিল। ফুলেশ্বরীর ভাই বোনগুলো চলে গেল। ফুলেশ্বরী রুম থেকে বের হতে গেলে আর্য তার হাত টেনে ধরল। ফুলেশ্বরী ভ্রু কুঁচকে পিছনে দেখালো। আর্য ভ্যাটকা টান দিয়ে ফুলেশ্বরীকে তার বুকে এনে বলল, অনেক ভালোবাসিস আমাকে ফুল? ফুলেশ্বরী আর্যকে জড়িয়ে ধরে বলল, বড্ড বেশি ভালোবাসি বাবাই দা, যা এই 10 দিনে আমি উপলব্ধি করতে পেরেছি। আর্য হাসি দিয়ে বলল, এসব তো ভালো না ফুল, তুই তো টিচারকে ভালোবেসেছিস। ফুলেশ্বরী আর্যকে ছেড়ে বলল, টিচার যখন ছিলে তখন তো ভালোবাসতাম না, বিয়ে পরে ভালোবেসেছি, সো বরকেই তো ভালোবেসেছি। আর্য ফুলেশ্বরীর কথা শুনে হেসে দিল। ফুলেশ্বরীও আর্যবের সাথে হাসল। রাতের বেলা, জিজু একটা গান শোনাতো। নিশার কথায় আর্য হালকা কেসে বলল, আমি গান গাইতে পারি না। শুভম পাশে থেকে বলল, আর্যদা, একদম মিথ্যা বলো না, তুমি অনেক ভালো গান গাইতে পারো। ফুলেশ্বরী অবাক হয়ে বলল, বাবাই দা গান গাইতে পারে শুভম দা? শ্রী, তুই জানিস না? আর্যদা অনেক ভালো গান গাইতে পারে। আর্য ভ্রু কুঁচকে বলল, শুভম, উল্টোপাল্টা কথা বলিস না, আমি মোটেও অতটা ভালো গাই না। বাবাই দা, তোমার আমাদেরকে গান শোনাতেই হবে, আমরা আর কিছু শুনতে চাই না। ফুলেশ্বরীর কথায় আর্যব একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এই পাগলি যখন চেপে ধরেছে গান না গাইলে চলবে না। আর্যবের গান গাওয়ার কথা শুনে সবাই অনেক খুশি হলো। আর্য গলা ছেড়ে গাইতে শুরু করলো, তুমি রবে নীরবে, হৃদয় মম, তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে, হৃদয় মম, তুমি রবে নীরবে, মম জীবন যৌবন, মম অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে। নিশিথিনী সম, তুমি রবে নীরবে। হৃদয় মম, তুমি রবে নীরবে। আর্যবের গান গাওয়া শেষ হলে সবাই হাততালি দিল। চন্দ্রা হেসে বলল, তা আর্যদা গানটা কাকে ডেডিকেট করলে? আর্যব হেসে বলল, অবভিয়াসলি আমার একমাত্র বউ ফুলকে। আর্যবের কথা শুনে ফুলেশ্বরী মুচকি হাসল। আর্যব বিছানায় বসে আছে। ফুলেশ্বরী আয়নার সামনে দাঁড়িয়ে বেনি করছে। আর্যব ফুলেশ্বরীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ফুল ছাদে যাবি? না বাবাই দা, আমাদের বাড়ির ছাদে রাতে গেলে আমার ভয় লাগে। কেমন জানি শুনশান। আমি তো সঙ্গে আছি। গুন্ডা মস্তান থাকলে এক কথা ভূতের সাথে কি তুমি ফাইট করতে পারবে? ফুলেশ্বরীর কথা শুনে আর্যব হেসে দিল। হাসি থামিয়ে বলল, তার মানে তুই ভূতে ভয় পাস? ভূতে আবার কেন ভয় পায়? কই আমি তো পাই না। তুমি তো পাবে না। আর্যব গিয়ে ফুলেশ্বরীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি পাবো না কেন? কারণ তুমি অনেক সাহসী। আর্যব কিছু না বলে ফুলেশ্বরীকে কোলে তুলে নিয়ে বলল, আচ্ছা চল আজকে তোদের ছাদে গিয়ে ভূত নিয়ে গবেষণা করব। বাবাই দা প্লিজ ছাদে যেও না, আমার ভয় করে। আর্যব ফুলেশ্বরীর কপালে একটা চুমু দিয়ে বলল, কিচ্ছু হবে না, পাগলি একটা। আর্যব ফুলেশ্বরীকে কোলে নিয়ে ছাদের দিকে হাঁটা শুরু করলো। আর্যব ছাদে গিয়ে ফুলেশ্বরীকে নামিয়ে দিয়ে বলল, চল দোলনা বসে দেখি ভূত কোন দিক থেকে আসে। বাবাই দা এইসব নিয়ে একদম মজা করবে না। আর্যব মুচকি হেসে ফুলেশ্বরীকে নিয়ে দোলনায় গিয়ে বসলো। ফুলেশ্বরী ভয়ে আর্যবের এক হাতের বাহু শক্ত করে ধরে আছে। ফুল তুই যদি এত ভয় পাস ছাদে ঘুরতে এসে কি মজা পাবো তাহলে? তোমাকে তো আমি বললাম রাতে ছাদে আসলে আমার ভয় লাগে। আর্যব ফুলেশ্বরীর মন অন্যদিকে নেওয়ার জন্য বলল, আচ্ছা ফুল তুই আমার গানের প্রশংসা করলি না কেন? তুমি যা বললে সেটা শুনেই তো আমি লজ্জা পেয়েছি, আবার কি প্রশংসা করব? বাহ, তোর আবার লজ্জাও আছে? লজ্জা থাকবে না কেন? আমি কি মেয়ে না নাকি? আর তুমি জানো না লজ্জায় নারীর ভূষণ। হয়েছে, এত জ্ঞান দিতে হবে না। আর্যব আর ফুলেশ্বরী কথা বলছিল, হঠাৎ করে দুজনে নুপুরের আওয়াজ শুনতে পেল। নুপুরের আওয়াজ কানে আসতেই ফুলেশ্বরী ভয় চুপসে গেল। ফুলেশ্বরী কাঁপা কাঁপা গলায় বলল, দেখেছো তো বাবাই দা, নুপুরের আওয়াজ আসছে। আর্যব বেশ অবাক হলো। আর্যব ভ্রু নাচিয়ে বলল, আসলে কি ভূত আছে নাকি তোদের বাড়ির ছাদে? বাবাই দা প্লিজ নিচে চলো। আরে ওয়েট, ভূতের সাথে সাক্ষাৎ করেই যাই। হঠাৎ আর্যব আর ফুলেশ্বরীর কানে আসলো নারী কণ্ঠে গঙ্গানির আওয়াজ। আর্যব এবার কিছুটা ভয় পেল। সে নিজেকে স্বাভাবিক করে বলল, কে ওখানে? ফুলেশ্বরী ভয়ে ভয়ে বলল, ভুল, তোমার দরকার কি জানার কে ওখানে? নিচে চলো, আমার ভয় করতেছে। ফুল চুপ কর তুই। কেউ আছে নাকি সেটা তো দেখতে হবে। মানুষও তো হতে পারে। ওটা মানুষ না, শাকচুন্নি। তুই জানলি কিভাবে? আন্দাজ করলাম আর কি। হ্যাঁ, নিজে শাকচুন্নি তো, তাই সব জায়গায় তার উপস্থিতি টের পাস। বাবাই দা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। হয়েছে, এখন চুপ কর। আর আমার হাতটা ছাড়। আমি গিয়ে দেখি ট্যাঙ্কের পিছনে কে আছে। না বাবাই দা, আমি তোমাকে একা যেতে দিব না। তাহলে তুই চল আমার সাথে। ফুলেশ্বরী কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা চলো। ফুলেশ্বরী আর্যবের হাত শক্ত করে ধরে ট্যাঙ্কের দিকে হেঁটে যাচ্ছে আর মনে মনে রাম রাম করছে। আর্যব ট্যাঙ্কের পিছনে গিয়ে দেখল কেউ নেই। আর্যব এবার বেশ চমকে গেল। আর্যব ফুলেশ্বরীর দিকে তাকিয়ে বলল, ওখানে তো কেউ নেই ফুল। বাবাই দা, নিচে চলো। মানুষ যখন তার মানে ভূতি আছে। হ্যাঁ চল, নিচে চলে যাওয়াই ভালো হবে। আর্যব আর ফুলেশ্বরী যেই নিচে যেতে যাবে সেই ছাদের দরজার সামনে সাদা আর লাল বাড়ির শাড়ি পরা কেউ এসে দাঁড়ালো। তবে তার মুখ দেখা যাচ্ছে না। ফুলেশ্বরী ভয়ে একটা রোগ গিলল। আর্যব একবার সামনের দিকে আর একবার ফুলেশ্বরীর দিকে তাকাচ্ছে। আর্যব নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, কে আপনি? কেউ কোনো কথা বলছে না। তাদের সামনে দাঁড়িয়ে থাকা অবয়বটা এবার তার মাথা একপাশে হেলিয়ে দিল। ফুলেশ্বরী ভয়ে আর্যবের শার্ট খামচে ধরে আছে। আর্যব ফুলেশ্বরীকে বিড়বিড় করে বলল, ভূতের কিছু করা লাগবে না। তুই আমার হাতটা খামচে 12টা বাজিয়ে দিবি। চুপ করো বাবাই দা।
তোমার জন্যই আমি এই শাকচুন্নির খপ্পরে পড়েছি। আর্য কি করবে বুঝতে না পেরে চুপ হয়ে গেল। তাদের সামনে থাকা অবয়বটা ধীর পায়ে তাদের দিয়ে এগিয়ে আসে। ছাদে অন্ধকার থাকায় মুখটা দেখা যাচ্ছে না। ফুলেশ্বরী ভয়ে থকথক করে কাঁপছে। আর্য ফুলেশ্বরীর হাতটা শক্ত করে ধরে বলল, ফুল ভয় পাস না, কিচ্ছু হবে না। ফুলেশ্বরী ভয়ে আর্যকে জড়িয়ে ধরল। আর্য নিজেকে স্বাভাবিক করে কিছুটা উচ্চস্বরে বলল, কে আপনি? আর আমি এইসব ভূত প্রেত বিশ্বাস করি না। আপনি যেই হন না কেন এই ধরনের মজা বন্ধ করুন। অবয়বটা তার জায়গায় দাঁড়িয়ে পড়ল। গলা ঝাঁঝিয়ে বলল, তোদের এত বড় সাহস! এই রাতের বেলায় তোরা আমার আস্তানায় আসিস? তোদের তো শাস্তি পেতেই হবে। গলার আওয়াজটা আর্যবের কাছে যেন মনে হলো। আর্য বুঝতে পারল কে তাদের ভয় দেখাচ্ছে। আর্য বাঁকা হাসি দিয়ে ফুলেশ্বরীকে তার সামনে দাঁড়া করিয়ে বলল, ফুল তুই এখানে দাঁড়া, আমি বরং শাকচুন্নির সাথে গিয়ে একটু প্রেম করে আসি। বাবাই দা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ওর কাছে গেলেই তোমার বড় কোনো ক্ষতি করে দিবে। কিচ্ছু হবে না আমার, তুই শুধু একটু সাহস নিয়ে এখানে দাঁড়িয়ে থাক। আর্য ফুলেশ্বরীকে দাঁড়া করিয়ে অবয়বটার সামনে গিয়ে দাঁড়ালো। অবয়বটা এখন রীতিমতো পিছনে পিছিয়ে যাচ্ছে। আর্য খপ করে অবয়বটার হাত ধরে ফেলল। মৃদু হেসে বলল, তার শালিকা তোমার আস্তানায় আসার কারণে আমাদের কি শাস্তি দিবে? ফুলেশ্বরী অবাক হয়ে বলল, শালিকা মানে? আরে ফুল, এত আমার চন্দ্রের শালিকা। ফুলেশ্বরী কিছুক্ষণ চুপ থেকে বলল, পাগল হয়ে গেলে নাকি বাবাই দা? তুই এদিকে এসে মুখ দেখে যা। চন্দ্রা চুপ করে দাঁড়িয়ে আছে। ফুলেশ্বরী এসে আর্যবের পাশে দাঁড়িয়ে দেখলো আসলেই ভূত বেশে চন্দ্রা দাঁড়িয়ে আছে। ফুলেশ্বরী চোখ রাঙিয়ে বলল, জাদু তুই? তুই আমাদের ভয় দেখাতে আসছিস? দাঁড়া, তোর খবর আছে। ফুলেশ্বরী শাড়ির আঁচড় বেঁধে চন্দ্রার দিকে এগিয়ে যেতে চন্দ্রা বলল, দেখ শ্রী, আমার কোনো দোষ নেই। শুভম দা আর নিশা ওরা আমাকে জোর করে সাজিয়েছে। ওরা বললেই তুই নাচতে নাচতে চলে আসবি শাকচুন্নি সেজে ভয় দেখাতে। আমি আর একটু হলে মরে যেতাম। আর্য চোখ রাঙিয়ে বলল, ফুল, একদম মরার কথা বলবি না, তাহলে কিন্তু তোর খবর আছে। আর চন্দ্রা এই ধরনের কাজ আর করো না। এরপরে দেখা গেল তোমাকে সত্যি সত্যি ভূত দেখা দিল। সরি জিজু, আমি ইচ্ছা করে এমনটা করিনি। আচ্ছা তুমি নিচে যাও। চন্দ্রা ছাদ থেকে নিচে চলে গেল। আর্য ফুলেশ্বরীর কাছে গিয়ে বলল, তুই তো ভয় জ্ঞান হারাতি ফুল। তুমিও কিন্তু কম ভয় পাওনি বাবাই দা, তোর চেয়ে তো কম পেয়েছি। মেয়েদের একটু ভয় বেশিই থাকে। মানে সবকিছুর যুক্তি আছে তোর কাছে। থাকবেই তো। যুক্তি না থাকলে ঝগড়ায় জিতবো কিভাবে? তোর সাথে আমার ঝগড়া করার মুড নেই। চল রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। আর্য ফুলেশ্বরীকে কোলে তুলে নিল। বাবাই দা, আবার কোলে তুললি কেন? যেভাবে এসেছিস সেভাবেই যাবি। আর্য ফুলেশ্বরীকে নিয়ে গিয়ে তার বিছানায় শুয়ে দিল। তারপরে কিছুক্ষণ ফুলেশ্বরীর দিকে তাকিয়ে থেকে বলল, ফুল, তোর দিকে একবার তাকালে চোখ সরাতে মন চায় না। কি আছে তোর এই মুখশ্রীতে? ফুলেশ্বরী মুচকি হেসে বলল, অনেক রাত হয়েছে বাবাই দা, এখন ঘুমাও। কিন্তু আমার তো আর ঘুম আসছে না ফুল। তাহলে তুমি তাকিয়ে বসে থাকো। আর্য মুচকি হেসে ফুলেশ্বরীর কপালে একটা চুমু দিয়ে শুয়ে পড়ল। কয়েকদিন রায় বাড়িতে থেকে আর্য আর ফুলেশ্বরী সেনগুপ্ত বাড়িতে গেল। ফুল, অনেক বেড়ানো হলো, এবার থেকে ভালো করে পড়াশোনা শুরু কর। পরীক্ষার আর 1 মাস আছে। দেখতে দেখতে ফুলেশ্বরীর এক্সাম শুরু হয়ে গেল। আজকে ফুলেশ্বরীর রেজাল্ট দিবে। বাবাই দেখো, আমার খুব ভয় করছে। এবার ফেল করলে আমার যে কি হবে? ফুল, এত চিন্তা করিস না, এবার তুই পাশ করবি আর ভালোভাবেই পাশ করবি। ফুলেশ্বরী এসএসসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করলো। ফুলেশ্বরী বাড়িতে এসে আর্যকে জড়িয়ে ধরে বলল, বাবাই দা, শুধুমাত্র তোমার জন্য আমি এত ভালো রেজাল্ট করতে পারলাম। থ্যাঙ্কস বাবাই দা। আর্য ফুলেশ্বরীকে জড়িয়ে ধরে বলল, তুই নিজে ভালো করে না পড়লে কিছুই সম্ভব হতো না। সো সবটা তোরই ক্রেডিট। না, তোমার ক্রেডিট বাবাই দা। আর্য হেসে বলল, আচ্ছা, যা আমার ক্রেডিট। 5 বছর পরে। আর্য বেশে রিজুলা দেবীকে জড়িয়ে ধরে বলল,
মা আমার আর ফুলের মেয়ে হবে। রিজুলা দেবী কিছুটা ইতস্তত বোধ করলেন। তিনি আর্যকে ছেড়ে বললেন, প্রথম সন্তান মেয়ে হবে? তো কি হয়েছে মা? প্রথম সন্তান মা হওয়ার ঠিক না। তুমি কি ধরনের কথা বলছো মা? মেয়ে ঘরের লক্ষ্মী আর তুমি বলছো মেয়ে হওয়া ভালো না। আমি বলিনি মেয়ে হওয়া ভালো না। আমি বলছি প্রথম সন্তান মেয়ে হওয়ার ঠিক না। আর্য অবাক হয়ে রিজুলা দেবীর ওদিকে তাকিয়ে আছে। রিজুলা দেবী গিয়ে ফুলেশ্বরীর সামনে দাঁড়ালো। ফুলেশ্বরীর কাঁধে হাত দিয়ে বলল, বাচ্চা নষ্ট করে ফেলছি। ফুলেশ্বরী রিজুলা দেবীরও কথা শুনে হা হয়ে তাকিয়ে আছে। আর্য অনেকটা রেগে গেল। আর্য গিয়ে রিজুলা দেবীরও সামনে দাঁড়িয়ে বলল, তুমি এগুলো কি বলছো মা? আমি ঠিকই বলছি। প্রথম সন্তান মেয়ে হওয়া মঙ্গলজনক না। মা তুমি এইসব কুসংস্কারে এখনো বিশ্বাস করো? আমি ভাবতেই অবাক লাগছে তুমি আমার মা হয়ে এই ধরনের কুসংস্কারে বিশ্বাসী। বাবাই না বুঝে কথা বলিস না। আর যা বলছি তাই হবে। আর আমি জানি শ্রী আমার কথাই শুনবে। তাই না শ্রী? ফুলেশ্বরী তার চোখে কোণে জমে থাকা পানি মুছে বলল, না মা, আমি তোমার এই কথাটা শুনতে পারবো না। আমার বাচ্চাকে আমি নষ্ট করতে পারবো না। তুমি যদি চাও তোমার কথা না শোনার অপরাধে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু কোনোভাবেই আমাকে মেয়েকে মেরে ফেলবো না। রিজুলা দেবী চোখ রাঙিয়ে বলল, তার মানে তুই আমার কথা শুনবি না? তাহলে তুই আমার বাড়িতে থাকতে পারবি না। আর্য বেশে রিজুলা দেবীরও সামনে দাঁড়ালো। চোখ রাঙিয়ে বলল, ফুল এই বাড়ি থেকে কোথাও যাবে না। ভুলে যেও না মা, এই বাড়ির মালিক কিন্তু আমিও। আর আমার স্ত্রী হিসেবে ফুলের এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আছে। আর আমার মেয়ে এই বাড়িতে জন্ম নেবে। তোমার খুশি করে নেও। আর্য ফুলেশ্বরীর হাত ধরে তার রুমে নিয়ে গেল। রিজুলা দেবী অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। ফুলেশ্বরী তার রুমে এসে বসে বসে কাঁদছে। আর্য বেশে ফুলেশ্বরীর হাত ধরে বলল, ফুল এভাবে কেঁদো না। কাঁদলে কোনো কিছুই সমাধান পাওয়া যায় না। বাবাই দা, আমি আমাদের মেয়েকে মারতে চাই না। আমাদের মেয়ের কিচ্ছু হবে না। তুমি এত চিন্তা করো না। আচ্ছা শোনো, তোমার এখন কলেজে ক্লাস নিতে সমস্যা হয় না তো? না, এখনো সমস্যা হয় না। সমস্যা হলে আমি নিজেই কলেজ যাওয়া বন্ধ করব। জানো ফুল, আমি না কখনো ভাবিনি মা এইসব কুসংস্কারে বিশ্বাসী। তাহলে তো আমি মাকে কখনোই আমাদের মেয়ের কথা জানাতাম না। সে কিভাবে বলতে পারলো এমন ছোট একটা প্রাণকে মেরে ফেলতে? রুমের দরজায় থরথর শব্দ হলো। আর্য নিজেকে স্বাভাবিক করে বলল, কে? আমি রাইমা, অর্ণবের বউ। রাইমা, ভিতরে আসো। রাইমা রুমে এসে ফুলেশ্বরীকে জড়িয়ে ধরে বলল, দিদি, আমি যে কি খুশি বলে বোঝাতে পারবো না। আমাদের বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতেছে। ফুলেশ্বরী ছলছল চোখে বলল, কিন্তু মা তো সেই নতুন অতিথিকে মেরে ফেলতে চায়। রাইমা ফুলেশ্বরীকে ছেড়ে বলল, দিদি, আমি শুনেছি। কিন্তু মায়ের কথায় তোমরা কান দিও না। ওনার কথায় ভুলেও এত বড় পাপ কাজ করো না। পরের দিন সকালে, আর্য, তুই ফুলেশ্বরীকে রায় বাড়িতে রেখে আয়। তোর মাকে আমার কোনো বিশ্বাস নেই। অনিরুদ্ধ সেনগুপ্তের কথায় আর্য হালকা হেসে বলল, ফুলেশ্বরী কেন তার বরের বাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকবে? আর মা যদি আমার অগোচরে কিছু করার চেষ্টা করে তাহলে আমি এই বাড়ির সাথে সমস্ত সম্পর্কে ত্যাগ করে ফুলেশ্বরীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে এতটাই খারাপ মনে হয় তোদের? রিজুলা দেবীরও কথায় অনিরুদ্ধ সেনগুপ্ত আর আর্য পিছনে ফিরে তাকালো। সেখানে রিজুলা দেবী দাঁড়িয়ে আছে। আর্য উঠে দাঁড়িয়ে বলল, কালকে তুমি যেটা বলেছো তারপরে তোমার উপর বিশ্বাস থাকে কিভাবে মা? আমি যা বলেছি ঠিক বলেছি আর্য। তাহলে আমি যেটা বলেছি সেটা ঠিক। ভুলে যেও না মা, আমি তোমারই ছেলে। আর্য কথাগুলো বলে রুমে চলে গেল। আর্য রুমে গিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। ফুলেশ্বরী আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। আর্যকে এভাবে শুয়ে পড়তে দেখে তার কাছে এগিয়ে আসলো। কি হয়েছে বাবাইদা? আর্য ফুলেশ্বরীর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল। ফুল, আমি তোমাকে আগে তুই বলতাম, কিন্তু এখন তুমি করে বলি। বিকজ উই আর হাজব্যান্ড ওয়াইফ। তবে তুমি এখনো সেই আমাকে বাবাইদা বলে ডাকো। এটা কি ঠিক? বরকে কে দাদা বলে ডাকে? আমাদের মেয়ে বড় হয়ে তোমার দেখা দেখি বরকে দাদা বলে ডাকবে।
ফুলেশ্বরী আর্যবের কথা শুনে জোরে হেসে দিল। আর্যব মুচকি হেসে ফুলেশ্বরীর দিকে চেয়ে আছে। ফুলেশ্বরী হাসি থামিয়ে বলল, কি করব বলো? ছোটবেলার অভ্যাস তো। আমারও তো ছোটবেলার অভ্যাস ছিল। তাও ঠিক করে ফেলেছি। বাবাই দানা ডাকলে স্বামী বলে ডাকি? একদম না। ওইসব স্বামী বলে ডাকা যাবে না। তাহলে কি বলে ডাকবো? সেটা তোমাকেই ভাবতে হবে। ফুলেশ্বরী কিছুক্ষণ ভেবে বলল, তাহলে ফুলেশ্বর বলে ডাকবো। আমি ফুলেশ্বরী আর তুমি ফুলেশ্বর। আর্য ফুলেশ্বরীর কথা শুনে হেসে দিল। আচ্ছা ফুলেশ্বর বলেই ডেকো। কিন্তু একটু আগে কোনো কারণে তুমি রেগেছিলে। সেটা তো আমাকে বলো। থাক ফুল, ওইসব জানতে হবে না। মা কিছু বলেছে? আর্য চুপ করে বসে রইল। রিজুলা দেবী অনিরুদ্ধ সেনগুপ্তের পাশে গিয়ে বসলেন। কিছুক্ষণ চুপ করে বসে থেকে হঠাৎ জোরে হেসে দিলেন। যা দেখে অনিরুদ্ধ সেনগুপ্ত বেশ অবাক হলেন। চায়ের কাপে চুমুক দিয়ে অনিরুদ্ধ সেনগুপ্ত বললেন, কি হলো রিজু? তোমার হঠাৎ এত হাসির কারণ কি? তোমার ইচ্ছা মতো তো আর আমার নাতনিকে মেরে ফেলা হয়নি। রিজুলা দেবী কিছুক্ষণ অনিরুদ্ধ সেনগুপ্তের দিকে চুপ করে তাকিয়ে থেকে বললেন, আমার হাসি কারণ হলো তোমরা আমাকে এতদিনে চিনলে না। আমাকে ভুল বুঝলে। আমার ছেলে আর বৌমা না হয় ভুল বুঝতে পারে, তবে তুমি তো জানতে আমি মেয়ে কতটা পছন্দ করি। আর তুমি আর্যকে ওইসব বলছিলে। অনিরুদ্ধ সেনগুপ্ত চুপ করে রইলেন। রিজুলা দেবী আবার বলতে শুরু করলেন, আমি দেখতে চেয়েছিলাম তোমরা আমাকে কতটা বিশ্বাস করো আর বুঝতে পারো। কিন্তু তোমরা সবাই এই বিষয়ে ফেল করলে। রিজু বিশ্বাস আছে কিনা সেটা জানার আরো পদ্ধতি আছে। তাই বলে তুমি এমন একটা পদ্ধতি অনুসরণ করলে। আমারই ভুল হয়েছে, আমি আমার শ্রীমাকে কত কষ্ট দিলাম। রাইমা আড়াল থেকে সবটা শুনছিল। সে সোজা আর্যব আর ফুলেশ্বরীর কাছে গেল। সে গিয়ে সবটা আর্যব আর ফুলেশ্বরীকে বলল। যা শুনে ফুল বলল, বাবাই দানা মানিয়ে যাই হোক, চলো আমার মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। আমরা কিছু না জেনেই মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। মাও তো ভুল করেছে ফুল। উনি এমন একটা বিষয় নিয়ে আমাদের তার প্রতি বিশ্বাস আছে কিনা জানতে চেয়েছিল। দেখো এখন এইসব বলার সময় না। মা হয়তো বুঝতে পারেনি। আগে চলো তো তুমি। ফুলেশ্বরী আর্যব আর রাইমাকে সঙ্গে নিয়ে রিজুলা দেবীর কাছে গেল। শাশুমা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা তোমাকে ভুল বুঝেছি। রিজুলা দেবী অবাক হয়ে বললেন, তুই জানলি কিভাবে সবটা? রাইমা বলেছে। রিজুলা দেবী রাইমার দিকে তাকিয়ে এসে বললেন, আরে পাকনি এসেছে আমার বাড়িতে। রাইমা লজ্জায় জিহ্বায় কামড় দিয়ে বলল, সরি মা, আরি পেতে শুনেছি বলে। তুই যে সবটা শুনতেছিলি তা আমি দেখেছি। রাইমা মুখ গোমরা করে বলল, ইস, একটু সতর্ক হওয়ার উচিত ছিল। রিজুলা দেবী ফুলেশ্বরীর গালে হাত দিয়ে বললেন, তোদের দোষ নেই। আমি অন্যায় করেছি। একটা প্রাণকে মেরে ফেলার কথা বলেছি হুজুগের বসে। আর্যব রিজুলা দেবীর সামনে দাঁড়িয়ে বলল, মা কখনো এই ধরনের বিষয় নিয়ে তোমার প্রতি বিশ্বাস আছে কিনা দেখতে যাও না। এতে সবাই তোমাকে ভুলই বুঝবে। আজ ফুলেশ্বরীর ডেলিভারি। ডক্টর আর্যবের হাতে তার মেয়েকে দিয়ে বললেন, মিস্টার সেনগুপ্ত, আপনার ঘরে ছোট্ট ফুল এসেছে। আর্যব ডক্টরের কথা শুনে হাসল। তার মেয়ের দিকে তাকিয়ে বলল, আসলে আপনি ঠিকই বলেছেন ডক্টর। রিজুলা দেবী তার নাতনিকে কোলে নিয়ে বললেন, কি সুন্দর নাতনি আমার। দেখে মনে হচ্ছে আকাশ থেকে চাঁদ নেমে এসেছে। রিজুলা দেবী মেয়েটাকে আর্যবের কোলে দিয়ে বলল, যা বাবা, ওকে নিয়ে ফুলেশ্বরীকে দেখে আয়। আমরা পড়ে যাচ্ছি। আর্যব তার মেয়েকে কোলে নিয়ে ফুলেশ্বরীর ক্যাবিনে গেল। সে দেখলো ফুলেশ্বরী চোখ বন্ধ করে শুয়ে আছে। আর্যব গিয়ে ফুলেশ্বরীর কপালে একটা চুমু দিল। ফুলেশ্বরী বুঝতে পারলো আর্যব এসেছে। ফুলেশ্বরী হাসি দিয়ে চোখ খুলল। কি গো স্বামী, যে মেয়ে কার মতো হয়েছে? একদম আমার ফুলরানির মতো। চোখগুলো তোর মতোই হয়েছে, তবে নাকটা মনে হয় আমার মতো হয়েছে। আমাকে সেদিন তো কথা বলে আবার আজকে তুই করে বলছো। আমার বউকে আমি যা খুশি বলবো তোর কি? আমিও তাহলে আমার বরকে যা খুশি বলবো তোমার কি? আর্যব আর ফুলেশ্বরী একসাথে এসে দিল। ফুলেশ্বরী তার মেয়ের কপালে চুমু দিয়ে বলল, তা ফুলেশ্বর, আমাদের মেয়ের নাম কি রাখবো? আখিশ্বরী।
বাসো আমি যে তোমার তো দেখছে মাথায় সুন্দর সুন্দর জিনিস ভরে। তোর মতো সুন্দরী বউ থাকলে এমনি সুন্দরী জিনিস ভরবে। দুজনে একসাথে এসে দিল। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল, তাই না ফুল? আজ আমাদের সেই ছোট্ট আখি বিয়ে হয়ে গেল। ঠিকই বলেছ বাবাই, দেয় না মানে স্বামীজি। এত বয়স হলো তারপরে এই জিনিসটা তোমার ভুল হবেই। আমি তোমার চেয়ে যথেষ্ট কম বয়সে, বুঝলে স্বামীজি? তুমি বেশি বুড়ো হয়ে গেছে। তা তুমি ঠিকই বলেছ। তুমি এখনো ফুলের মতোই সুন্দর আছো ফুল। ফুলেশ্বরী আঁচলে মুখ ঢেকে বলল, বুড়ো বয়সে যত রং, এইসব কেউ বলে নাকি? আমারও তো লজ্জা লাগে। আর্য ফুলেশ্বরীর কপালে চুমু দিয়ে বলল, স্বামীর কাছে আবার কিসের লজ্জা? হয়েছে, ঢং না করে নিচে চলো। অনেক রাত হয়েছে। তারা আবার বাসর রাতে গান বাজনা করছে। তবে একটাই আফসোস, আমাদের বাসর রাত হয়নি স্বামীজি। থাক, কষ্ট পেও না আমার ফুলরানী। তোমার জন্য বরং আমি এই বুড়ো কণ্ঠে একটা গান গাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস। যদি এর কারে ভালোবাসো, যদি এর ফিরে নাহি আসো। যদি এর কারে ভালোবাসো, যদি এর ফিরে নাহি আসো। তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরাণ যাহা চায়। তুমি তাই গো, আমার পরাণ যাহা চায়। আর্য গান শেষ করে হালকা কাশো। ফুলেশ্বরী গালে হাত দিয়ে মুগ্ধ নয়নে আর্যবের দিকে তাকিয়ে আছে। আর্য ভ্রু কুঁচকে বলল, কি দেখছো এভাবে? আমি আবার রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য গান ভালো গাইতে পারি না। তোমার অন্য গান নিতে হবে না। তুমি এখনো কত সুন্দর করে গান গাও বাবাই দা। ফুল, তুই আমাকে আবার দাদা বললি? হ্যাঁ বললাম, কি করবে তুমি? আর্য মৃদু হেসে বলল, সময় কিভাবে বলে যায় তাই না? তবে আমি কিন্তু এখনো তোকে আগের মতোই ভালোবাসি ফুল। আমিও আমার বাবাই দাকে সেই আগের মতোই ভালোবাসি। আমার ফুলেশ্বরী হয়ে বাকি জীবনটা পাশে থাকিস। আর তুমি আমার বাবাই দা হয়ে। দুজনে একসাথে এসে দিল। সমাপ্ত।